সো আমাদের ডেমো সিরিজ চলছিল, ইউপিএসসি যে ব্যাচ রয়েছে ইউপিএসসি ব্যাচের জন্য আমরা ডেমো ক্লাস করছিলাম। ডেমো ক্লাসের মধ্যে কিছু ক্লাস অলরেডি আমরা অ্যাপের মধ্যে আপলোড করে দিয়েছি, যে পুরনো যে ক্লাসগুলো ছিল তার মধ্যে কিছু ক্লাস আমরা অলরেডি অ্যাপের মধ্যে আপলোড করে দিয়েছি এবং আশা করি সবাই ওই ক্লাসগুলো দেখেছে বা দেখে নেবে। লাস্টে যে আমরা লাইভ ক্লাসটা করেছিলাম সেটা ছিল জিওগ্রাফি নিয়ে একটা লাইভ ক্লাস করেছিলাম, পার্টিকুলারলি ফিজিক্যাল জিওগ্রাফির একটা টপিকস আমরা লাইভ ক্লাসের মধ্যে আলোচনা করেছিলাম। প্রথম দিনের ক্লাসে আমরা আলোচনা করেছি যে ইউপিএসসি সিলেবাসটা সম্বন্ধে ডিটেলস আলোচনা করেছি এবং কিভাবে ইউপিএসসি সিলেবাসটা করতে হবে, হাউ টু প্রিপেয়ার ফর ইউপিএসসি এক্সামিনেশন, এটা প্রথম দিনের ক্লাসের মধ্যে আমরা আলোচনা করেছি। তারপরের দিনের ক্লাস আমরা আলোচনা করলাম জিওগ্রাফি নিয়ে, দ্য অরিজিন অফ দ্য আর্থ, এই পৃথিবীর উৎপত্তি কিভাবে হলো এই বিষয়টা নিয়ে পরের দিনের ক্লাসের মধ্যে আলোচনা করলাম। আজকে আমাদের তৃতীয় ক্লাস, ওই সিরিজেরই ক্লাস চলছে, অনেকগুলো ক্লাস অলরেডি আমি আপলোড করে দিয়েছি যেমনটা আমি বললাম। আজকে তৃতীয় ক্লাস, আজকের ক্লাসে আমরা আলোচনা করব যে বিষয়টা নিয়ে সেটা হচ্ছে ইন্ডিয়ান পলিটি। ইন্ডিয়ান পলিটির কোন টপিকটা নিয়ে আলোচনা করব? ইন্ডিয়ান পলিটির অনেক টপিক রয়েছে প্রত্যেকটা সাবজেক্টের মতো, আমরা জেনারেলি ফান্ডামেন্টাল রাইটসটা নিয়ে আজকে একটু আলোচনা করব। ফান্ডামেন্টাল রাইটস অ্যাকচুয়ালি আমাদের করতে 20 ঘন্টার উপরে সময় লেগে যায়। সম্পূর্ণ ফান্ডামেন্টাল রাইটস যদি আমি ডিটেলসে করাই অ্যারাউন্ড 20 আওয়ার্স লেগে যাবে, ঠিক আছে, প্রায় 20 ঘন্টা ক্লাস আমাদের লেগে যায়। তো আজকে তো 20 ঘন্টা ক্লাস তো করা সম্ভব না। আজকে ফান্ডামেন্টাল রাইটসের যে ইন্ট্রোডাকশনটা রয়েছে সেই ইন্ট্রোডাকশনটা আজকের ক্লাসের মধ্যে আমরা আলোচনা করব, ঠিক আছে। হোপফুলি আগের ভিডিওটা দেখে নেবে তোমরা, কেউ যদি দেখে না থাকো, ঠিক আছে। সো ফান্ডামেন্টাল রাইটস, ফান্ডামেন্টাল রাইটস এর বাংলা অর্থ কি? বাংলা অর্থ হচ্ছে মৌলিক অধিকার। ফান্ডামেন্টাল রাইটস বা মৌলিক অধিকার, ফান্ডামেন্টাল রাইটস বা মৌলিক অধিকার, ঠিক আছে। মৌলিক অধিকার, এখানে টার্মস কি আছে? একটা টার্মস হচ্ছে মৌলিক আর একটা হচ্ছে অধিকার। মৌলিক বলতে কি বোঝানো হচ্ছে এটা আমরা পরবর্তীতে আলোচনা করব। সবার প্রথমে আমাদের বোঝা উচিত অধিকার বলতে আমরা কি বুঝি। আমরা সকলেই জানি অধিকার বলতে কি বুঝি। আমার অধিকার মানে যেটা আমার, ঠিক আছে। বাট এটাকে যদি আমরা ডিফাইন করতে চাই, হোয়াট আর দ্য অধিকারস, দেখো গভর্নমেন্ট আমাদের দুই ধরনের বিষয় দেয়, ঠিক আছে। কারণ যখন সরকারের প্রশ্ন আসে, গভর্নমেন্ট আমাদের কি দেয়? কিছু সুযোগ সুবিধা দেয়, কিছু সুযোগ সুবিধা দেয়। এদেরকে ইংরেজিতে আমরা বলি হচ্ছে প্রিভিলেজেস। কিছু সুযোগ সুবিধা দেয়, এদেরকে ইংরেজিতে বলি হচ্ছে আমরা কি? এদেরকে ইংরেজিতে আমি বলি হচ্ছে প্রিভিলেজেস। দিস আর দ্য প্রিভিলেজেস। একইভাবে গভর্নমেন্ট যে রয়েছে, গভর্নমেন্ট আমাদের কি দেয়? গভর্নমেন্ট আমাদের কিছু অধিকার দেয়। অধিকার এবং সুযোগ সুবিধার মধ্যে সবচেয়ে বেসিক ডিফারেন্স যেটা আসে, সেই ডিফারেন্সটা হলো যেখানে সুযোগ সুবিধা গভর্নমেন্ট মর্জির উপরে চলে। গভর্নমেন্ট চাইলে আমাদের দিল, না চাইলে আমাদের না দিল। ইট ইজ আপ টু দ্য গভর্নমেন্ট, গভর্নমেন্ট আমাদের দিবে কি দেবে না। তো গভর্নমেন্টের বিরুদ্ধে আমরা কিছু বলতে পারবো না। গভর্নমেন্ট যদি না দেয় তো আমরা বলতে পারবো না যে আমাকে দিতেই হবে, এটা আমরা ওই দাবিটা রাখতে পারবো না। সুযোগ সুবিধার যে বিষয়টা আছে সেটা সম্পূর্ণ গভর্নমেন্টের ইচ্ছার উপর ডিপেন্ড করে, ঠিক আছে, ইচ্ছার উপর ডিপেন্ড করে, সেটাকে বলা হচ্ছে সুযোগ সুবিধা। অন্যদিকে অধিকারের যখন ব্যাপারটা আসে, অধিকার গভর্নমেন্টের কাছে চাইলে গভর্নমেন্ট আমাদের দিতে বাধ্য, এবং গভর্নমেন্ট যদি আমাদের বলে যে আমাদের অধিকার দেবে না, গভর্নমেন্টকে আমরা কোর্টে নিয়ে যেতে পারবো, কোর্টে। সিমিলারলি কোর্টের কাছে যদি আমাদের কোনো অধিকার থাকে, সেই কোর্টে আমরা যেতে পারবো, কোর্টে আমাদের সেটা দিতে বাধ্য, এবং কোর্ট যদি সেটা দিতে না চায় আমরা কোর্টের বিরুদ্ধে আবার কোর্টে কেস করতে পারবো। তো অধিকার যেটা আছে, অধিকারটা হচ্ছে অ্যাকচুয়ালি বলতে পারি আমরা হচ্ছে ক্লেইমস, আমাদের ক্লেইমস বা দাবি, এবং যেটা সরকার পূরণ করতে বাধ্য। অন্যদিকে সুযোগ সুবিধা সরকার পূরণ করতে বাধ্য না। সবার প্রথমত অধিকার এবং সুযোগ সুবিধার মধ্যে ডিফারেন্সটা এটা, ঠিক আছে। তো গভর্নমেন্ট আমাদের দুই ধরনের সার্ভিস দেয়। একটা সার্ভিস গভর্নমেন্ট সুযোগ সুবিধার হিসাবে দেয়, গভর্নমেন্ট চাইলে দিল, গভর্নমেন্ট পয়সা নেই আমাদের এই সুযোগ সুবিধা দিবে না, ঠিক আছে।
কিন্তু অধিকার হচ্ছে এমন একটা জিনিস যেটা আমরা দাবি করতে পারি এবং গভর্নমেন্ট দিতে বাধ্য। এটা বেসিক ডিফারেন্স বিটুইন সুযোগ সুবিধা অ্যান্ড অধিকার। অধিকার বলতে এটা সরকারের প্রতি আমাদের দাবি, সরকার হোক বা অন্য কারো প্রতি আমাদের দাবি, এবং সে সেটা দিতে আমাকে বাধ্য, এটা হচ্ছে অধিকার। এখন আমরা অধিকার বলছি। অধিকারের কনসেপ্টটা কবে আসলো? আমরা ভারতীয় সংবিধানে দেখছি, ভারতীয় সংবিধানের মধ্যে একটা পার্ট রেখেছে যেটাকে পার্ট 3 বলে, ঠিক আছে? ভারতীয় সংবিধানের মধ্যে পার্ট 3, ঠিক আছে, বা তৃতীয় খণ্ড তুমি বলতে পারো। ভারতের সংবিধানের 3 নাম্বার যে পার্ট রয়েছে, সেই তৃতীয় পার্টে হচ্ছে আমাদের কিসের কথা বলে? সেই তৃতীয় পার্টে হচ্ছে আমাদের অধিকারের কথা বলছে। কি বলছে? যে সাম রাইটস হ্যাভ বিন গিভেন টু দ্য সিটিজেন্স অ্যান্ড দ্য এলিয়েন্স। বিদেশি যারা ভারতবর্ষে আসবে লিগাল ওয়েতে, বৈধ বিদেশি, এবং ভারতের যে নাগরিক আছে তাদের কিছু অধিকার দেওয়া হয়েছে পার্ট 3 অফ দ্য কনস্টিটিউশনের মাধ্যমে। কনস্টিটিউশনে অনেকগুলো পার্ট রয়েছে, তার মধ্যে যে 3 নাম্বার পার্ট আছে সেটা ফান্ডামেন্টাল রাইটস নিয়ে কথা বলছে। তার মধ্যে আর্টিকেল 12 থেকে আর্টিকেল 35, এই যে আর্টিকেল আছে 12 থেকে আর্টিকেল 35, এই 23টা কি 24টা যে আর্টিকেল আছে, এই আর্টিকেলগুলো মূলত হচ্ছে ফান্ডামেন্টাল রাইটস নিয়ে কথা বলে। এখানে আমাদের অধিকার নিয়ে কথা বলছে, এটা আমাদের সংবিধানের মধ্যে দেওয়া আছে। তো অধিকার বলতে কি বুঝি? অধিকার বলতে সরকারের কাছে বা অন্য কারো কাছে আমাদের যে দাবিগুলো আছে সেগুলোকে বলি, এবং অধিকার বলতে সুযোগ সুবিধাকে বোঝায় না। এটুকু তো আমাদের আন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার হলো। এখন প্রশ্ন হচ্ছে, এই অধিকার বলে যে কিছু একটা হয়, এটা আমরা জানতে পারলাম কবে? তোমরা বলতে পারো স্যার মানুষের জন্ম লগ্ন থেকেই মানুষ অধিকার ক্লেম করছে। ডেফিনেটলি জন্ম লগ্ন থেকেই মানুষ অধিকার ক্লেম করছে, বাট ক্লেমটা কাকে করে? পিতাকে করে, মাতাকে করে, আত্মীয় স্বজনদের করে। বাট এই অধিকার সরকার সবার প্রথম কবে অধিকারের কনসেপ্ট নিয়ে আসলো? সরকার যে অধিকার দিল এটা নতুন একটা কনসেপ্ট, এটা পুরনো না। আমাদের প্রাচীন ভারতে যদি দেখি, প্রাচীন ভারতে প্রজাদের অধিকার বলে কিছু ছিল না। সরকার প্রজাদের কিছু সুযোগ সুবিধা প্রদান করত, সরকার প্রজাদের দেখাশোনা করত, প্রজার কল্যাণ নিজের কল্যাণ, এই আইডিওলজি নিয়ে রাজা যে আছে সেই রাজা চলতো। সবার প্রথম ইতিহাসের মধ্যে যদি অধিকারের কথা চলে আসে, সবার প্রথম ইতিহাসে হচ্ছে অধিকার দিয়েছিল হচ্ছে ব্রিটিশ রাজা জন, ঠিক আছে? এটা সবার প্রথম দেওয়া হয়েছিল 1213 খ্রিস্টাব্দে। ওকে, তো অধিকারের ফার্স্ট কনসেপ্ট যদি বলি, ইফ উই সে হিস্ট্রি অফ অধিকার, অধিকারের ইতিহাস নিয়ে যদি বলি আমরা, ইতিহাসে সবার প্রথম অধিকার যে রাজা তার প্রজাদের যে অধিকার দিয়েছে, ইতিহাসে সর্বপ্রথম এই ধরনের অধিকার কারা দিয়েছিল? এই ধরনের অধিকার সবার প্রথমে ব্রিটেনের যে কিং ছিল সে দিয়েছিল। ব্রিটেনের কিং এর নাম ছিল হচ্ছে জন। ব্রিটেনের রাজা ছিল কিং জন, তিনি 1213 খ্রিস্টাব্দে ম্যাগনা কার্টা নামে একটা ডকুমেন্ট রিলিজ করে। ম্যাগনা কার্টা নামে একটা ডকুমেন্টের হচ্ছে ঘোষণা প্রদান করে, ঠিক আছে? এই ম্যাগনা কার্টার আন্ডারে কি ছিল? এই ম্যাগনা কার্টার আন্ডারে কি ছিল? এই ম্যাগনা কার্টার আন্ডারে ব্রিটিশ যে নাগরিক রয়েছে, 1213 খ্রিস্টাব্দে ব্রিটিশের রাজা সর্বপ্রথম অধিকারের একটা কনসেপশন নিয়ে আসে, যে রাজা অবশ্যই নিজের দায়িত্ব পালন করছে, রাজার পাশাপাশি প্রজাদেরও কিছু অধিকার থাকার কথা। জেনারেলি এর আগে কোনো অধিকারের কনসেপ্ট ছিল না, সব অধিকার রাজার, প্রজাদের কোনো অধিকার নেই। সর্বপ্রথম ম্যাগনা কার্টার মাধ্যমে ব্রিটিশরা তাদের যে নাগরিক ছিল, নাগরিকদের কিছু অধিকার প্রদান করলো। দিস ইজ ফর দ্য ফার্স্ট টাইম ইন দ্য হিস্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড অধিকারের যে কনসেপ্ট আসলো সেটা আসলো। তারপরে আসলো জন লক নামে হচ্ছে ব্রিটিশের একজন একটা দার্শনিক ছিল, ঠিক আছে? জন লক নামে হচ্ছে এটা ইউরোপিয়ান হচ্ছে দার্শনিক ছিল। এই দার্শনিক তার পরবর্তীকালে আরেক সেট রাইটের কথা নিয়ে আসলো, আরেক ধরনের রাইটসের কথা নিয়ে আসলো। এটার নাম দিল হচ্ছে ন্যাচারাল রাইটস। কি রাইট? ন্যাচারাল রাইট। ইংলিশে এটার নাম দিল হচ্ছে ন্যাচারাল রাইটস, এবং বাংলাতে এটার নাম দেওয়া হয়েছে সহজাত অধিকার। কি দেওয়া হয়েছে? বাংলাতে এটাকে বলা হয়েছে
সহজাত অধিকার, ঠিক আছে। তো সবার প্রথমে আসলো জন লক, সবার প্রথমে আসলো কিং জনের কি ম্যাগনা কার্টা, যেটা ব্রিটিশ সিটিজেনদের কতগুলো রাইটের কথা বলা হলো। তারপরে জন লক নামে একজন দার্শনিক ছিল, তিনি হচ্ছে এক ধরনের রাইটের বা এক ধরনের অধিকারের কনসেপ্ট নিয়ে আসলো, যেটাকে আমরা বলি হচ্ছে সহজাত অধিকার। জন লকের চিন্তাভাবনা অনুযায়ী কোনো একটা ব্যক্তি যদি মানুষ হিসেবে জন্মগ্রহণ করে, এনি বডি, কেউ যদি মানুষ হিসাবে জন্মগ্রহণ করে বা কেউ যদি জন্মগ্রহণ করে, এই জন্মগ্রহণের ফলেই সে কিছু অধিকার পেয়ে যায়। জন্মগ্রহণ করেছে এই কারণের জন্যই সে কিছু অধিকার পেয়ে যায়, এদেরকে বলা হয় সহজাত অধিকার অথবা জন্মজাত অধিকার, ঠিক আছে। যেমন যেমন এখানে তুমি বলতে পারো হচ্ছে সম্পদের অধিকার, বাঁচার অধিকার, ঠিক আছে। সম্পদের অধিকার, ঠিক আছে, স্বাধীনতার অধিকার, এই টাইপের কতগুলো অধিকারের কথা কে বললো? জন লক বললো, ঠিক আছে। তিনি এক ধরনের নতুন সেট অধিকারের কথা বললো, যার নাম হচ্ছে কি ন্যাচারাল রাইটস অথবা কি বলা হয় ন্যাচারাল রাইটস অথবা সহজাত অধিকার বা জন্মজাত অধিকার। আমরা যে মানুষ হিসেবে জন্মগ্রহণ করছি, ঠিক আছে, এই জন্মের ফলে যে আমরা অধিকারগুলো পেয়ে থাকি, জন্ম থেকেই যে অধিকারগুলো পেয়ে থাকি, সেগুলোকে বলা হয় ন্যাচারাল রাইট বা জন্মর অধিকার। ওকে, দিস আর দ্য জন্মের অধিকার। ওকে, তো এটা গেল হচ্ছে 2 নম্বর রাইট। 3 নম্বর রাইট, পৃথিবীর ইতিহাসে 3 নম্বর রাইটের কথা যখন বলি, এই জায়গা হচ্ছে আমাদের আমেরিকান কনস্টিটিউশন যে আছে, আমেরিকান কনস্টিটিউশনের কথা চলে আসে, ঠিক আছে। সবার প্রথম ফর্মাল রাইট যদি আমরা পাই, সেটা হচ্ছে ম্যাগনা কার্টা, যেটা হচ্ছে ব্রিটিশ যে রাজা ছিল সেই সময় কিং জন, তিনি তার নাগরিকদের জন্য প্রদান করেছিল। তার পরবর্তীকালে জন লক আসলো। জন লক হচ্ছে এক ধরনের কনসেপশন দিয়ে দিল যে ন্যাচারাল রাইট বলে একটা রাইটের কথা বলা যায়, বা এটাকে হচ্ছে জন্মজাত অধিকার আমরা বলতে পারি। একজন মানুষ হিসাবে জন্ম নেওয়ার ফলে যে অধিকারগুলো পেয়ে থাকে, সেগুলোকে আমরা বলি হচ্ছে জন্মজাত অধিকার। এর পরবর্তীকালে আমেরিকা যখন স্বাধীন হলো, স্বাধীনতার পরে আমেরিকা যখন কনস্টিটিউশন করছিল, আমেরিকা বলতে ইউএসএ যে বর্তমানে বলি, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, এরা যখন ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা পেল, ঠিক আছে, আমেরিকাও ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা পেয়েছিল, তারা যুদ্ধের মাধ্যমে পেয়েছে। আমাদের যেমন হচ্ছে ট্রান্সফার করেছে পাওয়ার, ওরা যুদ্ধের মাধ্যমে পেয়েছে। তো আমেরিকা যখন স্বাধীনতা করলো, তো আমেরিকার নাগরিকদের অধিকার দেওয়ার জন্য আমেরিকান কনস্টিটিউশনের মধ্যে 1789 সালে কিছু অধিকার নিয়ে আসছিল, অথবা একটা বিল নিয়ে আসা হয়েছিল। সেই বিলটার নাম হচ্ছে বিল অফ রাইটস। তো আমেরিকার সংবিধানের বিল অফ রাইটস, এটা ছিল পৃথিবীর সর্বপ্রথম কোনো মডার্ন ডেমোক্রেটিক কান্ট্রিতে, পৃথিবীর সর্বপ্রথম কোনো একটা আধুনিক গণতান্ত্রিক দেশে নাগরিকদের জন্য অধিকারের একটা প্রভিশন। অ্যান্ড আমেরিকান কনস্টিটিউশন ওয়াজ দ্য ফার্স্ট কনস্টিটিউশন ইন দ্য ওয়ার্ল্ড, এবং পৃথিবীর সর্বপ্রথম কনস্টিটিউশন এই কনস্টিটিউশন ছিল, যেটা তার নাগরিকদের জন্য অধিকার নিয়ে এসেছিল। এটাকে বলা হয় বিল অফ রাইটস, ঠিক আছে, ইউএসএ কনস্টিটিউশন, ঠিক আছে, ওয়াজ দ্য ফার্স্ট কনস্টিটিউশন to give rights to its citizen, to give some rights to its citizen. তো আমেরিকার যে সংবিধান ছিল, এটা পৃথিবীর প্রথম সংবিধান ছিল, যেটা তার নাগরিকদের জন্য কিছু অধিকার দিয়েছিল, ঠিক আছে। তো আমেরিকার সংবিধান পৃথিবীর প্রথম সংবিধান ছিল, যেটা তার নাগরিকদের জন্য কিছু অধিকার দিয়েছিল। এটা গেল 1789 খ্রিস্টাব্দে। 1789 এর পরে হচ্ছে আরেকটা রাইট আমাদের আসে, ঠিক আছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে, ঠিক আছে, আফটার দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার। হোয়াট হ্যাপেন্ড? সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে দেখা যায় যে মানুষের যে অধিকার ছিল, সেই অধিকারটা বিশাল লেভেলে হচ্ছে খণ্ডন করা হয় ওই সময়টাতে। আমরা জার্মানিতে দেখি ইহুদিদের হত্যা করা হয়, এবং বিভিন্ন দেশে আমরা দেখেছি তাদের নাগরিকদের হত্যা করা হয় ডিউ টু রিলিজিয়াস রিজন or due to some ethnic reasons or other reasons. এই সময় মানব অধিকার যেটা আছে, it was continuously hampered,
শুধুমাত্র নিজের দেশে জনগণ করেনি, অন্য দেশে যারা যুদ্ধ করতে গিয়েছিল সেই সৈনিক যারা ছিল তারাও মানব অধিকারকে যথেষ্ট পরিমাণে হ্যাম্পার করেছে বা ব্যাহত করেছে। তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ইউনাইটেড নেশনস, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পরে একটা ওয়ার্ল্ডের একটা হচ্ছে ইনস্টিটিউশন গঠন হলো, যে ওয়েস্টার্ন বা পশ্চিমী দেশগুলো আছে তাদের দ্বারা, তার নাম হচ্ছে ইউনাইটেড নেশন, তোমরা সকলেই জানো। ঠিক আছে, এই ইউনাইটেড নেশনের আন্ডারে কতগুলো হচ্ছে রাইটসের কথা বলা হলো 1948 খ্রিস্টাব্দে। ঠিক আছে, 1948। এটাকে ইংলিশে বলে ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস। ঠিক আছে, এটা বাংলা নাম হচ্ছে সার্বজনীন মানব অধিকারের ঘোষণাপত্র। বাংলা নাম হচ্ছে সার্বজনীন মানব অধিকারের ঘোষণাপত্র। সার্বজনীন মানব অধিকারের সার্বজনীন ঘোষণাপত্র। ঠিক আছে, মানব অধিকারের সার্বজনীন ঘোষণাপত্র। সার্বজনীন ঘোষণাপত্র, এটাকে ইংলিশে কি বলে? এটাকে ইউনিভার্স বলে, ইংলিশে বলে ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস। ঠিক আছে, এটার আন্ডারে কতগুলো অধিকারের কথা তুলে দেওয়া হলো। একজন যে মানুষ আছে, সে যে মানুষ হয়ে জন্ম নিয়েছে, এই তার মানুষ হয়ে জন্ম নেওয়ার জন্য সে কতগুলো রাইটস উপভোগ করে। আমি অ্যাজ এ হিউম্যান মানুষ হিসেবে জন্ম নিয়েছি, মানে যেরকমটা হচ্ছে জন লক বলেছিল ন্যাচারাল রাইটস, সেই রকমই এটা বলেছে গোটা পৃথিবীতে যে মানুষ আছে, মানুষদের কিছু মানবিক কিছু অধিকার থাকার প্রয়োজন আছে, এবং সেখানে তারা হচ্ছে কতগুলো অধিকারের কথা বলে, যেমন স্বাধীনতার অধিকার, বাক স্বাধীনতার অধিকার, সমানতার অধিকার, এক্সপ্লয়টেশনের বিরুদ্ধে অধিকার, শোষণের বিরুদ্ধে অধিকার। এই যে অধিকারগুলো আছে, এই অধিকারগুলোর কথা বলা হয়েছে, এবং বলছে এই অধিকারগুলো যে আছে ইউনাইটেড নেশনের মেম্বার যারা রয়েছে, ইউনাইটেড নেশনের মেম্বার স্টেট যারা রয়েছে, তারা এই অধিকারগুলো তাদের সংবিধানে তাদের দেশে লাগু করবে। এটা ছিল হচ্ছে ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস। এবং তারপরে সবার শেষে হচ্ছে এটার উপর ভিত্তি করে 5 নম্বর যেটা আসে ভারতের ক্ষেত্রে আমরা লক্ষ্য করতে পারি হচ্ছে ফান্ডামেন্টাল রাইটস, and based on it we find fundamental rights in India. ফান্ডামেন্টাল রাইটস। ঠিক আছে, তো তারপরে কি আসে? ফান্ডামেন্টাল রাইটস আছে। তো ফান্ডামেন্টাল রাইটস ভারতীয় সংবিধানের পার্ট 3 বলা হয়েছে, আর্টিকেল 12 থেকে আর্টিকেল 35 ফান্ডামেন্টাল রাইটস নিয়ে কথা বলে। ঠিক আছে, এখন তোমরা তো বুঝলে রাইট কাকে বলে, রাইটসের ধারণা কিভাবে আসলো, রাইট কি প্রথম থেকেই ছিল না পরবর্তীকালে আসলো? তো রাইট প্রথম থেকে ছিল না, রাইট পরবর্তীকালে আসছে। এখন আমি যদি মেডিয়েভাল ইন্ডিয়াতে যদি রাইটসের কথা বলি, মেডিয়েভাল ইন্ডিয়াতে একটা রাইটসের আমি একটা জাস্ট ডেফিনেশন দিচ্ছি, মেডিয়েভাল ইন্ডিয়ার রাইটস কেমন ছিল তাহলে বুঝতে পারবে। আমরা সকলে জানি শাহজাহান যে ছিল, শাহজাহান তার যখন ওয়াইফ মারা যায় মমতাজ, তখন তার ওয়াইফের জন্য একটা তাজমহল নির্মাণ করে। তাজমহল নির্মাণের পরে যারা হচ্ছে কর্মচারী ছিল তারা হচ্ছে শাহজাহানের কাছে যায় যে জানাব আমরা এখানে কাজ করেছি, এই কাজের জন্য আমাদের পারিশ্রমিকটা যে আছে আপনি পারিশ্রমিকটা এখন আমাদের পে করুন। সেই সময় যখন তারা যখন শাহজাহানের কাছে গেল, তারা কি নিয়ে গেল? অধিকার নিয়ে গেল, যে আমরা কাজ করেছি আমাকে কাজের বেতন প্রদান করেন, দিস ইজ আ অধিকার। শাহজাহান কি করলো? শাহজাহান তাদের বুড়ো আঙুল কেটে পাঠিয়ে দিল। ঠিক আছে, তার মানে কি সেই সময় নাগরিক যারা ছিল তাদের কোনো অধিকার ছিল? অধিকার ছিল না, কারণ রাজা ছিল নিরঙ্কুশ, রাজার কাছেই সব কথা। এখন আঙুল কেটে ফেলে দিয়েছে, আঙুল কেটে ফেলে দিয়েছে। এখন সেই যে কর্মচারীরা আছে তাদের সাথে এখন অন্যায় হয়ে গেছে। এখন অন্যায়ের যে বলতে পারো তুমি ন্যায়ের যে অধিকারটা আছে এটা সে কার কাছে চাইতে যাবে? শাহজাহানের কাছে চাইতে যাবে। এখন শাহজাহানের কাছে যদি সে বলে যে আমার অধিকার হনন হয়েছে, তো অধিকার যে হনন হয়েছে এটার জন্য আমাদের ন্যায়ের অধিকার আছে, এটা যদি শাহজাহানের কাছে যায়, শাহজাহান কি করবে? বলবে ধর বেটাকে ধর, এবার তো আঙুল কেটেছি, এবার ঝুলিয়ে দেবো। ঠিক আছে,
তো দিস ওয়াজ দ্য সিস্টেম অফ অধিকার ইন ইন্ডিয়া ডিউরিং মেডিয়েভাল পিরিয়ড, এবং তার আগে যদি আমরা বলি অ্যানসিয়েন্ট ইন্ডিয়াও যদি বলি সেম কন্ডিশন ছিল। তো অধিকার একটা বেসিক্যালি একটা নিউ কন্ডিশন, একটা নিউ কনসেপ্ট যেটা পলিটিক্যাল সিনারিওতে আমরা বর্তমানে পাচ্ছি। এখন ভারতের সংবিধান আর্টিকেল 12 থেকে 35-এর মাধ্যমে এবং পার্ট 3-র মাধ্যমে ভারতীয় সংবিধান কিছু অধিকারের কথা বলছে। ভারতীয় সংবিধান কিছু অধিকারের কথা বলছে যে দেশের নাগরিক যারা রয়েছে তাদের কিছু অধিকার থাকবে। একইভাবে দেশে যে বৈধ ইললিগাল মাইগ্রেন্ট যারা আছে, বৈধভাবে যারা ঢুকেছে বিদেশি, তারাও কিছু অধিকার ভোগ করবে। ঠিক আছে, তারাও কিছু অধিকার ভোগ করবে। ওকে, এখন প্রশ্ন, এই অধিকারটার নাম দেওয়া হয়েছে ফান্ডামেন্টাল অধিকার, ফান্ডামেন্টাল রাইটস। ফান্ডামেন্টাল কথার অর্থ হচ্ছে মৌলিক। মৌলিক কথার অর্থ যদি আমরা একবারে ডিফাইন যদি করি হালকা, মানে যেটা ছাড়া চলবে না, যেটা ছাড়া কোনো কিছু সম্পন্ন করা সম্ভব না। মৌলিক কথার অর্থ হচ্ছে অপরিহার্য, যেটাকে বাদ দেওয়া যাবে না সেটাকে আমরা বলি হচ্ছে মৌলিক। তো এই রাইটসগুলোকে মৌলিক কেন বলা হয়েছে? হোয়াই দিস রাইটস আর কল মৌলিক? এই রাইটটাকে মৌলিক বলা হয়েছে এই কারণের জন্য, সবার প্রথমত হোয়াই দিস রাইটস আর কল্ড মৌলিক অধিকার, সবার প্রথম কারণ যেটা আছে, জাস্ট আ মিনিট, ঠিক আছে, এই রাইটগুলোকে মৌলিক বলা হয়েছে সবার প্রথম কারণ যেটা আছে, দিস রাইটস আর প্রোটেক্টেড বাই দ্য কনস্টিটিউশন। ঠিক আছে, সবার প্রথমত 1 নাম্বার মৌলিক বলার কারণ, ফান্ডামেন্টাল বলার কারণ, এই অধিকারগুলো যে আছে এই অধিকার দ্বারাগুলো হচ্ছে সংবিধানের দ্বারা সংরক্ষিত অধিকার। ফার্স্ট থিং, এই অধিকারগুলো, রাইট মানে অধিকারগুলো, সংবিধান দ্বারা সংরক্ষিত। ঠিক আছে, এবং সংবিধানটা কি? সংবিধানটা হচ্ছে দেশের সর্বোচ্চ আইন এবং দেশের হচ্ছে মৌলিক আইন। এটা হচ্ছে দেশের সর্বোচ্চ ও মৌলিক আইন। তো দেশের সর্বোচ্চ ও মৌলিক আইন যে সংবিধান রয়েছে সেটার দ্বারা এই ফান্ডামেন্টাল রাইটগুলো সংরক্ষিত রয়েছে। এই কারণের জন্য এটাই কি বলছে, এই কারণের জন্য এই অধিকারকে বলা হয়েছে ফান্ডামেন্টাল রাইটস। দ্যাট ইজ ওয়াই দে আর নেমড অ্যাজ দ্য ফান্ডামেন্টাল রাইটস অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। ঠিক আছে, এই রাইটগুলো দ্বিতীয়ত একজন ব্যক্তির সার্বিক উন্নয়নের জন্য অপরিহার্য। এই রাইটসগুলো ছাড়া একজন ব্যক্তি তার যে উন্নয়ন আছে সেই উন্নয়নটা করতে পারবে না। কিভাবে করতে পারবে না সেটাও বলছি। এই অধিকারগুলো একজন ব্যক্তির সার্বিক উন্নয়নের জন্য অপরিহার্য। এই রাইটসগুলি একজন ব্যক্তির সার্বিক উন্নয়নের জন্য অপরিহার্য। প্রথমটা, এই রাইটসগুলো আমাদের দেশের যে ফান্ডামেন্টাল মৌলিক এবং সর্বোচ্চ আইন যেটা আছে তার নাম হচ্ছে সংবিধান, তার দ্বারা এটাকে সংরক্ষিত করা হয়েছে, এটা একটা কারণ। ঠিক আছে, এবং 2 নাম্বার কারণ যেটা আছে, 2 নাম্বার কারণ হচ্ছে এই রাইটসগুলি একজন ব্যক্তির সার্বিক উন্নয়নের জন্য হচ্ছে অপরিহার্য। এবং একইভাবে এই রাইটসগুলো যে আছে দেশের প্রশাসনটাকে সুষ্ঠুভাবে চালানোর জন্য প্রয়োজনীয়। দেশের প্রশাসনকে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য
জন্য অপরিহার্য। এই কারণের জন্য ফান্ডামেন্টাল রাইট যে আছে, ফান্ডামেন্টাল রাইটস গুলো কি বলা হচ্ছে? ফান্ডামেন্টাল রাইটস গুলোকে ফান্ডামেন্টাল বলা হচ্ছে। ক্লিয়ার? আন্ডারস্টুড? বোঝা গেল? বোঝা গেল? বোঝা গেল? সো এই কারণের জন্য এই রাইটগুলোকে ফান্ডামেন্টাল রাইটস বলছে। কিন্তু ভারতীয় সংবিধানে যেহেতু ফান্ডামেন্টাল রাইটস আমি বলছি, ফান্ডামেন্টাল রাইটসই একমাত্র অধিকার না যে অধিকারটা ভারতের সংবিধানের মধ্যে রয়েছে। ভারতের সংবিধানে টোটাল আমরা 3 ধরনের অধিকার দেখতে পারি, তার মধ্যে হচ্ছে ফান্ডামেন্টাল রাইটসটা হচ্ছে এক ধরনের অধিকার। তো ভারতের সংবিধানে আমরা কি কি ধরনের অধিকার দেখতে পারি? টোটাল 3 টাইপস অফ রাইটস ইন ইন্ডিয়ান কনস্টিটিউশন। ভারতের সংবিধানে আমাদের 3 ধরনের অধিকার রয়েছে। ওকে, উই হ্যাভ 3 কাইন্ডস অফ রাইটস ইন ইন্ডিয়ান কনস্টিটিউশন। কি কি ধরনের অধিকার রয়েছে? সবার প্রথমে আমরা কি দেখলাম? সবার প্রথমে দেখলাম হচ্ছে ফান্ডামেন্টাল রাইটস। 1 নম্বর অধিকার যদি বলি আমরা, 1 নম্বর অধিকার দেখলাম আমরা হচ্ছে মৌলিক অধিকার, তাই তো? 1 নম্বর অধিকার হচ্ছে আমাদের মৌলিক অধিকার। মৌলিক অধিকার। মৌলিক অধিকার 1 নম্বর আইন। 2 নম্বর আইন যদি 2 নম্বর অধিকার যদি বলি আমরা, 2 নম্বর অধিকার হচ্ছে সাংবিধানিক অধিকার বা কনস্টিটিউশনাল রাইট। সাংবিধানিক অধিকার। সাংবিধানিক অধিকার। এবং 3 নম্বর রাইট হচ্ছে আইনি অধিকার। 3 নম্বর অধিকার হচ্ছে আইনি অধিকার। ঠিক আছে, 3 নম্বর অধিকার হচ্ছে আইনি অধিকার। মৌলিক অধিকার বলতে কি? মৌলিক অধিকার বলতে আমরা সেই অধিকারগুলোর কথা বলছি যেই অধিকারগুলো ভারতীয় সংবিধানের পার্ট 3 এর দ্বারা কি করা হয়েছে? 3 এর দ্বারা নিশ্চিত করা হয়েছে, সেগুলোকে বলছি আমরা হচ্ছে সংবিধানের। ঠিক আছে, তো ভারতীয় সংবিধানের 3য় খণ্ডের দ্বারা নিশ্চিত করা অধিকারগুলো, ঠিক আছে, ভারতীয় সংবিধানের 3য় খণ্ডের দ্বারা প্রদত্ত অধিকারগুলো। ভারতীয় কনস্টিটিউশন, সি বলতে কনস্টিটিউশনের 3য় খণ্ডের দ্বারা প্রদত্ত রাইটস বা অধিকার। ঠিক আছে, তো ভারতীয় সংবিধানের 3য় খণ্ড যে অধিকারগুলো প্রদান করছে সেগুলোকে আমরা কি বলছি? সেগুলোকে বলছি আমরা মৌলিক অধিকার। ঠিক আছে, সাংবিধানিক অধিকার কি? ভারতীয় সংবিধানের দ্বারা প্রদত্ত অধিকার। ঠিক আছে, ভারতীয় সংবিধানের দ্বারা প্রদত্ত অধিকার। ঠিক আছে, তবে এখানে একটা জিনিস মনে রাখবে, আমাদের যে ফান্ডামেন্টাল রাইটস গুলো আছে, ফান্ডামেন্টাল রাইটস গুলো এক ধরনের সাংবিধানিক অধিকার অনলি। ঠিক আছে, ফান্ডামেন্টাল রাইটসও সাংবিধানিক অধিকার। কেন ফান্ডামেন্টাল রাইটস সাংবিধানিক অধিকার? কারণ ফান্ডামেন্টাল রাইটস গুলো সংবিধানের দ্বারাই দেওয়া হয়েছে। এছাড়া কি কি রয়েছে? সম্পদের অধিকার বা সম্পত্তির অধিকার। ঠিক আছে, ভোট দেওয়ার অধিকার, ভোট প্রদানের অধিকার। এগুলোকে আমরা কি বলি? এগুলোকে বলি হচ্ছে আমরা সাংবিধানিক রাইট। ঠিক আছে, এই সাংবিধানিক রাইটের মধ্যে কি আছে? ফান্ডামেন্টাল রাইটস রয়েছে যেগুলো পার্ট 3 এর দ্বারা নিশ্চিত করা হয়েছে।
এই সাংবিধানিক রাইটের বাইরেও আমাদের কিছু রাইট আছে, যে রাইটগুলোকে আমরা কি বলি, যে রাইটগুলোকে বলি হচ্ছে আমরা আইনি অধিকার। অর্থাৎ এরা হচ্ছে সেই সমস্ত অধিকার যেগুলো সংবিধানের দ্বারা প্রদান করা হয়নি, বরং পার্লামেন্টের কোনো আইনের দ্বারা প্রদান করা অধিকার। ঠিক আছে, পার্লামেন্ট এখানে স্পেসিফিক আইনসভা লিখি। ঠিক আছে, আইনসভার দ্বারা প্রেরিত আইন প্রদত্ত অধিকার। ঠিক আছে, পার্লামেন্ট কোনো একটা আইন করলো, ঠিক আছে, পার্লামেন্ট সাপোজ কোনো একটা আইন করলো, এবং সেই আইনের দ্বারা যখন আমাদের অধিকার দেওয়া হবে তখন সেটাকে আমরা বলি হচ্ছে আইনি অধিকার। এই আইনি অধিকার কোনটার মধ্যে পড়ে? এই আইনি অধিকারের যদি এক্সাম্পল আমি দিই, এক্সাম্পল এখানে পড়বে হচ্ছে সবচেয়ে বেশি হচ্ছে রাইট টু ওয়ার্ক আন্ডার মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি, যেটাকে আমরা হচ্ছে গ্রামীণ ডে বলি, 100 days of work, 100 দিনের কাজ যেটাকে বলি গ্রামে আছে না, 100 দিনের কাজ আন্ডার এমজি নারেগা, মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট, মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ রোজগার প্রকল্প। ঠিক আছে, মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ রোজগার প্রকল্প, এটার আন্ডারে যে 100 দিনের কাজের যে অধিকার আছে সেই অধিকারটাকে আমরা কি বলি, আইনি অধিকার আছে। এখন মৌলিক অধিকার এবং সাংবিধানিক অধিকারের মধ্যে ডিফারেন্সটা কি দেখো। ঠিক আছে, এই সম্পূর্ণ যে অধিকার আছে এটার আন্ডারে যা যা অধিকার আসবে সব হচ্ছে কনস্টিটিউশনাল অধিকার। ঠিক আছে, এই কনস্টিটিউশনাল যে অধিকারগুলো আছে এর অধীনে আরেকটি অধিকার রয়েছে, এর অধীনে আরেকটা অধিকার রয়েছে, এই অধিকারটাকে বলা হচ্ছে ফান্ডামেন্টাল রাইটস। ঠিক আছে, ফান্ডামেন্টাল রাইটস। ঠিক আছে, তো তার মানেটা কি? তার মানে হচ্ছে সমগ্রটাই ফান্ডামেন্টাল রাইট যেটা আছে এটাও কনস্টিটিউশনাল অধিকার, কিন্তু কনস্টিটিউশনাল অধিকারের মধ্যে স্পেসিফিক নির্দিষ্ট কিছু অধিকার আছে, যে অধিকারগুলোর নাম দেওয়া হয়েছে কি, সেই অধিকারগুলোর নাম দেওয়া হয়েছে কি ফান্ডামেন্টাল রাইটস। তো ফান্ডামেন্টাল রাইটস আর অলসো কি কনস্টিটিউশনাল অধিকার অনলি, কিন্তু ফান্ডামেন্টাল রাইটস এর বাইরেও কিছু অধিকার রয়েছে, যেমন কি সম্পত্তির অধিকার। ঠিক আছে, সম্পত্তির অধিকার, ভোট প্রদান অধিকার। ঠিক আছে, ভোট প্রদানের অধিকার, এই অধিকার যেগুলো আছে এগুলোও কিন্তু সাংবিধানিক অধিকার। বা দুটোর মধ্যে ডিফারেন্সটা কি, এই অধিকারগুলো পার্ট 3 অফ দ্য কনস্টিটিউশন, কনস্টিটিউশনের যে 3য় খণ্ড আছে সেটার দ্বারা এই অধিকারগুলো দেওয়া হয়নি, এই কারণের জন্য এগুলো কেবলমাত্র কনস্টিটিউশনাল রাইট। আর যেহেতু এগুলো পার্ট 3 দ্বারা নিশ্চিত করা হয়েছে তাই এগুলোকে কনস্টিটিউশনাল অধিকারও বলবো, অ্যাট দ্য সেম টাইম এগুলোকে আমরা ফান্ডামেন্টাল রাইটসও বলবো। ঠিক আছে, তো ফান্ডামেন্টাল রাইট যেগুলো আছে এগুলোও এক ধরনের সাংবিধানিক অধিকার। ঠিক আছে, যদি ইউপিএসসি প্রিলিমসে যদি কোশ্চেন আসে, ইউপিএসসি প্রিলিমসে যে ফান্ডামেন্টাল রাইটস গুলো হলো সাংবিধানিক অধিকার, ট্রু অর ফলস এরকম স্টেটমেন্ট দিয়ে দিল, এটা ভুল না সত্য? এটা কারেক্ট, কারণ ফান্ডামেন্টাল রাইটস গুলো সংবিধানের দ্বারাই দেওয়া হয়েছে, এই কারণের জন্য দেয়ার কনস্টিটিউশনাল অধিকার অথবা সাংবিধানিক অধিকার। বোঝা গেল? তো প্রতিটা ফান্ডামেন্টাল রাইটসই সংবিধান অধিকার, কিন্তু প্রতিটি সাংবিধানিক অধিকার ফান্ডামেন্টাল অধিকার নয়। তো স্টেটমেন্ট কি আসলো এখানে? স্টেটমেন্ট এটা আসলো, প্রতিটি ফান্ডামেন্টাল রাইটস হলো সাংবিধানিক অধিকার, সাংবিধানিক অধিকার, কিন্তু কি কিন্তু প্রতিটি কনস্টিটিউশনাল রাইট অথবা সাংবিধানিক অধিকার
ফান্ডামেন্টাল রাইটস নয়, ঠিক আছে, মানে মৌলিক অধিকার নয়, মৌলিক অধিকার নয়। তো এটা হচ্ছে একটা স্টেটমেন্ট। এই স্টেটমেন্টটা ইউপিএসসি প্রিলিমসে তোমাদের দিতে পারে, ঠিক আছে, দেয়ার মাইট বি, ঠিক আছে। তো ভারতের সংবিধান ফান্ডামেন্টাল রাইটস দিয়েছে কিসের মাধ্যমে? পার্ট 3 মাধ্যমে, আর্টিকেল 12 থেকে 35 মধ্যে। এবং এই ফান্ডামেন্টাল রাইটস গুলোকে কি বলা হয়েছে? এগুলোকে বলা হয়েছে ম্যাগনা কার্টা অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। কি বলা হয়েছে? এদের নাম রাখা হয়েছে ম্যাগনা কার্টা অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। ভারতীয় সংবিধানের ম্যাগনা কার্টা বলা হয়েছে, ঠিক আছে, ভারতীয় সংবিধানের ম্যাগনা কার্টা বলা হয়েছে। ম্যাগনা কার্টা কি আমি একটু আগে বোঝালাম। ম্যাগনা কার্টা হলো 1213 খ্রিস্টাব্দে ব্রিটেনের রাজা কিং জনের প্রদত্ত অ্যাক্সেস রাইট, যেগুলো জনগণকে দেওয়া হয়েছিল বা প্রজাদের দেওয়া হয়েছিল, ঠিক আছে। তো ব্রিটেনের রাজা কিং জন তিনি প্রজাদের কতগুলো রাইট দিয়েছিল 1213 খ্রিস্টাব্দে, সেই রাইটসগুলোকে কি বলা হচ্ছে? ম্যাগনা কার্টা বলা হয়েছে। এবং যেহেতু ভারতের সংবিধানও জনগণদের জন্য, সিটিজেন নাগরিকদের জন্য কত রাইট দিচ্ছে, নাগরিকদের জন্য কতগুলো রাইট দিচ্ছে, এই কারণের জন্য ভারতীয় সংবিধানকেও কি বলা হয়? ম্যাগনা কার্টা অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। এই ভারতীয় সংবিধান যে বিল অফ রাইটস অধিকারগুলো নিয়েছে, অধিকারগুলোর সোর্স কি? হোয়াট ইজ দ্য সোর্স অফ দ্য কনস্টিটিউশন? সোর্স অফ দ্য রাইটস, উৎসটা কি, কোত্থেকে নিয়েছে? সোর্স বা উৎস কি? উৎসটা হচ্ছে ইউএসএ, ঠিক আছে, আমেরিকার কোত্থেকে নিয়েছে? আমেরিকার যে বিল অফ রাইটস রয়েছে, বিলস অফ রাইটস থেকে নিয়েছে, বিল অফ রাইটস। তো আমেরিকার অধিকারের যে বিলটা ছিল, সেই বিল থেকে কি নেওয়া হয়েছে? সেই বিল থেকে এই অধিকারগুলো ভারতীয় সংবিধানে তুলে ধরা হয়েছে বা ভারতীয় সংবিধানে বড় করা হয়েছে। বোঝা গেল? তো ভারতীয় সংবিধান রাইটস গুলো কোত্থেকে পেল? ভারতের সংবিধান রাইটস গুলো কোত্থেকে ইন্সপায়ার হয়েছে? আমেরিকান কনস্টিটিউশনে যে বিল অফ রাইটস আছে সেখান থেকে ইন্সপায়ার হয়েছে। এই রাইটস গুলো কি? এই রাইটস গুলো হচ্ছে নাগরিকদের সরকারের কাছে দাবি। এই রাইটস গুলো, অধিকারগুলো নাগরিকদের সরকারের কাছে দাবি। ওকে, রাইটস গুলো নাগরিকদের সরকারের কাছে দাবি। ওকে, বোঝা গেল? এই অধিকারগুলোকে মৌলিক কেন বলা হয়েছে? কারণ এই অধিকারগুলো দেশের মৌলিক এবং সর্বোচ্চ আইন সংবিধানের দ্বারা সংরক্ষিত। 1 নম্বর, এই অধিকারগুলো একজন মানবের বা একজন ব্যক্তির সার্বিক উন্নয়নের জন্য অপরিহার্য, এসেনশিয়াল, খুবই প্রয়োজনীয় একজনের সার্বিক উন্নয়নের জন্য। কিভাবে? এই রাইটসগুলো আমাদের সমানতার অধিকার দেয়, রাইট টু ইকুয়ালিটি, ঠিক আছে। এই রাইটসগুলো আমাদের শোষণের বিরুদ্ধে অধিকার দেয়। এই রাইটসগুলো আমাদের আনটাচেবিলিটির বিরুদ্ধে অধিকার দেয় বা অস্পৃশ্যতার বিরুদ্ধে অধিকার দেয়। এই রাইটগুলো যে মুসলিম যারা রয়েছে তাদেরকে ধর্মীয় স্বাধীনতার অধিকার দেয়। তো এগুলো একটা মানুষের জীবনের অধিকার। এই অধিকারগুলো ছাড়া একটা মানুষের সার্বিক উন্নয়ন সম্ভব না। সাপোজ ভারতে যদি আনটাচেবিলিটি বা অস্পৃশ্য প্রথা যদি এখনো চলতো, একটা যারা হচ্ছে সো কল্ড ভারতীয় সিস্টেম অনুযায়ী যে লোয়ার কাস্ট যারা বলা হয়, তারা সব জায়গায় কাজ পেত না। কাজ যদি না পেত, তারা কি কোনোভাবে বলতে পারো নিজের জীবনটা উন্নতি ঘটাতে পারতো? পারতো না। একইভাবে যদি এক্সপ্লয়টেশনের বিরুদ্ধে যদি অধিকার না দিত, তাহলে কি করতো? বড়লোক যারা রয়েছে, পুঁজিপতি যারা রয়েছে, জমিদার যারা রয়েছে, তারা দরিদ্র শ্রেণীকে ক্রমাগতভাবে শোষণ করতেই থাকতো, তারা উপরে কোনোদিন উঠতে পারতো না। ঠিক আছে, ভারতের সংবিধানের দ্বারা যে বিভিন্ন যে পদবিগুলো রয়েছে, ব্রিটিশরা যে পদবিগুলো দিয়েছিল, রায় বাহাদুর, ঠিক আছে, রায় বাহাদুর, এই টাইপের যে পদবিগুলো দিয়েছিল, এই পদবিগুলোকে হচ্ছে বরখাস্ত করা হয়েছে, এগুলোকে মানে রদ করা হয়েছে। ঠিক আছে, কেন? সমানতা আনার জন্য। এই ফান্ডামেন্টাল রাইটসগুলোর মাধ্যমেই যারা হচ্ছে লোয়ার সেকশনে আছে, যারা আর্থিকভাবে সামাজিকভাবে আমাদের সমাজে পিছিয়ে পড়েছে, তাদেরকে রিজার্ভেশন দেওয়া হয়েছে, এবং সেটার ব্যবহার করে তারা সরকারি চাকরি পাচ্ছে। ফান্ডামেন্টাল রাইটসের দ্বারা কি হচ্ছে? তাদের সার্বিক উন্নয়ন ঘটছে। ঠিক আছে, এই ফান্ডামেন্টাল রাইটসের দ্বারা মাইনরিটি এডুকেশনাল ইনস্টিটিউশন চালানোর অধিকার আছে, যেটার উপর ভিত্তি করে মুসলিমরা মাদ্রাসা এডুকেশন যেটা আছে সেটা চালাচ্ছে। এবং মাদ্রাসা যখন চালাচ্ছে, মুসলিমদের যে প্রথাগত রিলিজিয়াস যে বলতে পারো বিলিভ যেটা রয়েছে, সেটা প্রেরিত হচ্ছে এই মাদ্রাসা এডুকেশনের মাধ্যমে। এটা কোত্থেকে পাচ্ছি? আমরা ফান্ডামেন্টাল রাইটস থেকে পাচ্ছি। এবং ফান্ডামেন্টাল রাইটস থেকে যেহেতু পাচ্ছি, এই ফান্ডামেন্টাল রাইটস একটা ইন্ডিভিজুয়াল
বা একজন ব্যক্তির সার্বিক উন্নয়নে সহযোগিতা করছে। এই কারণের জন্য বলছে যে ফান্ডামেন্টাল রাইটস সার্বিক উন্নয়নে সাহায্য করে। এবং 3 নম্বর, ফান্ডামেন্টাল রাইটস প্রশাসনকে সুষ্ঠুভাবে পরিচালনা করতে সাহায্য করে। তো ফান্ডামেন্টাল রাইটস সম্বন্ধে এইটুকু বিষয় আমরা জানলাম। বোঝা গেল? এইটুকু বোঝা গেল? বোঝা গেলে জানাবে। বোঝা গেল? এখন এই মৌলিক অধিকারগুলো আমরা দেখলাম, ঠিক আছে? নাও উই আন্ডারস্টুড দ্য মৌলিক অধিকারস। এই মৌলিক অধিকার যেগুলো আছে এগুলো তাৎপর্য কি? ঠিক আছে, এই মৌলিক অধিকারগুলোর তাৎপর্যটা কি? জাস্ট আ মিনিট, এখান থেকে জিনিসটা হয় না। উই হ্যাভ টু ড্র সার্কেল টু সিলেক্ট। হবে না। ঠিক আছে, এখন ফান্ডামেন্টাল রাইটস গুলো যে আছে, এই সাংবিধানিক অধিকারগুলো যে আছে, মৌলিক অধিকারগুলো যে আছে, এদের তাৎপর্য রয়েছে। ভারতীয় সংবিধানে এই মৌলিক অধিকারগুলো তাৎপর্য কি? একটা দুটো তাৎপর্য তো অলরেডি আমরা দেখলাম, যে সার্বিক উন্নয়নে সহযোগিতা করছে, এটা একটা তাৎপর্য। 2 নম্বর তাৎপর্য হচ্ছে প্রশাসনকে সুষ্ঠুভাবে পরিচালনা করতে সাহায্য করছে, এটা হচ্ছে 2 নম্বর হচ্ছে তাৎপর্য আমরা দেখতে পারি। ঠিক আছে, সো মৌলিক অধিকারের তাৎপর্য। সিগনিফিকেন্স অথবা তাৎপর্য। তো মৌলিক অধিকারের সিগনিফিকেন্স অথবা তাৎপর্য। মৌলিক অধিকারের সিগনিফিকেন্ট অথবা তাৎপর্য কি কি তাৎপর্য হতে পারে? প্রথম তাৎপর্য যেটা বললাম, ঠিক আছে, তো মৌলিক অধিকারের তাৎপর্য কি? বোর্ডটা মুছতে হবে, নোংরা লেগেছে। সো প্রথম তাৎপর্য কি? প্রথম তাৎপর্য হচ্ছে ব্যক্তির সার্বিক উন্নয়নে সাহায্য করে। ব্যক্তির সার্বিক উন্নয়ন। 2 নম্বর তাৎপর্য কি? সুষ্ঠু প্রশাসন, সুষ্ঠু প্রশাসনিক পরিচালনা। 3 নম্বর কি? 3 নম্বরটা হচ্ছে আইনের অনুশাসন প্রতিষ্ঠা করে। ঠিক আছে, আইনের অনুশাসন প্রতিষ্ঠা করে। অনুশাসন, আইনের অনুশাসন বলতে রুল অফ ল। ঠিক আছে, আইনের অনুশাসন প্রতিষ্ঠা। ঠিক আছে, আইনের অনুশাসন প্রতিষ্ঠা করে। ঠিক আছে, নাগরিকদের স্বাধীনতা নিশ্চিত করে। স্বাধীনতা নিশ্চিত করে। 5 নম্বর যদি বলি হচ্ছে মাইনরিটি কমিটি যারা রয়েছে সংখ্যালঘুদের প্রোটেকশন দেয়। ঠিক আছে, সুরক্ষা নিশ্চিত করে, সংখ্যালঘুদের সুরক্ষা। সংখ্যালঘু যারা আছে তাদের সুরক্ষা প্রদান করে। ঠিক আছে, 5 নাম্বার। এই ফান্ডামেন্টাল রাইটস বা মৌলিক অধিকারগুলো হচ্ছে সংবিধানের হচ্ছে ভিত্তিপ্রস্তর। ঠিক আছে,
ভিত্তিপ্রস্তর বলছে ফাউন্ডেশনাল স্টোন, ঠিক আছে, ফাউন্ডেশন, যেটার উপর ভিত্তি করে সংবিধানটা দাঁড়িয়ে আছে, ঠিক আছে। এটা হচ্ছে সরকার যে আছে, সরকারের বা রাষ্ট্রের যে নিরঙ্কুশ যে অধিকার আছে, সেই অধিকারটাকে নিয়ন্ত্রণ করে। রাষ্ট্রের নিরঙ্কুশ অধিকারের নিয়ন্ত্রণ, রাষ্ট্রের নিরঙ্কুশ অধিকার যে আছে, রাষ্ট্রের নিরঙ্কুশ অধিকারকে নিয়ন্ত্রণ করছে, ঠিক আছে। এই অধিকারগুলো হচ্ছে জনগণের সুরক্ষা নিশ্চিত করে, জনগণের সুরক্ষা। ঠিক আছে, জনগণের সুরক্ষা প্রদান করে কিভাবে? জনগণকে শোষণ থেকে রক্ষা করে, ঠিক আছে, আনটাচেবিলিটির মতো বিভিন্ন যে ঘৃণ্য প্রথাগুলো আছে সেগুলোকে থেকে জনগণকে রক্ষা করছে। এবং জনগণকে আরো কিভাবে সুরক্ষা করছে? তোমার হচ্ছে পরিবেশ দূষণ যেটা আছে সেটা থেকে রক্ষা করছে জনগণকে, ঠিক আছে। তো এইভাবে হচ্ছে জনগণকে অধিকার প্রদান করছে এবং জনগণকে বিভিন্ন ধরনের বিষয় থেকে রক্ষা করছে। ক্লিয়ার? এটা গেল হচ্ছে ফান্ডামেন্টাল রাইটস যে আছে, ফান্ডামেন্টাল রাইটসের তাৎপর্য। ওকে, তাৎপর্য পরে আসে ফান্ডামেন্টাল রাইটসের কিছু নেচার আছে। ফান্ডামেন্টাল রাইটস, প্রত্যেকটা রাইটস আমরা পরবর্তীকালে দেখবো, যখন দেখবো এই বিষয়গুলো সম্বন্ধে আরো যথেষ্ট ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তারপরে যেটা আসে সেটা হচ্ছে ফান্ডামেন্টাল রাইটসের নেচার। এই ফান্ডামেন্টাল রাইটসের কিছু প্রকৃতি রয়েছে, এটা ক্যারেক্টারিস্টিক বলতে পারো বা নেচার বলতে পারো, ঠিক আছে, নেচার অফ দ্য ফান্ডামেন্টাল রাইটস। নেচার বা প্রকৃতি, ফান্ডামেন্টাল রাইটসের নেচার বা প্রকৃতি। ওকে, ফান্ডামেন্টাল রাইটসের নেচার বা প্রকৃতি। ওকে, ফান্ডামেন্টাল রাইটসের নেচার বা প্রকৃতি। ওকে, ফান্ডামেন্টাল রাইটসের নেচার বা প্রকৃতি। ফান্ডামেন্টাল রাইটসের নেচার কি? সবার প্রথমত, দিস আর দ্য ক্লেইমস অন দ্য গভর্নমেন্ট, সরকারের উপরে আমাদের দাবি, ঠিক আছে। এটা কোনো বলতে পারো প্রিভিলেজ বা সামথিং লাইক দ্যাট। দিস আর দ্য রাইটস আর দ্য সরকারের কাছে নাগরিকদের দাবি, ঠিক আছে। সবার প্রথম বৈশিষ্ট্য হচ্ছে এগুলো সরকারের কাছে নাগরিকদের দাবি, ঠিক আছে। এরা কি? সরকারের কাছে নাগরিকদের দাবি, ঠিক আছে। সরকারের প্রদত্ত বা সরকারের দেওয়া সুযোগ সুবিধা নয়, ঠিক আছে। এরা সরকারের প্রতি নাগরিকদের দাবি হচ্ছে এই ফান্ডামেন্টাল রাইটসগুলো। সর্বপ্রথমে যেটা বললাম রাইটসের ডেফিনেশনের ক্ষেত্রে যেটা বললাম, ঠিক আছে। এই অধিকারগুলো, দ্বিতীয় জিনিস হচ্ছে এই অধিকারগুলো হচ্ছে অবাধ নয়। কি নয়? অবাধ নয়, ঠিক আছে। এই অধিকারগুলো অবাধ নয়। এই প্রত্যেকটা অধিকার যে আছে, এই প্রত্যেকটা অধিকার কিছু যুক্তিসঙ্গত বিধি নিষেধের সাথে হচ্ছে আসে, ঠিক আছে। যুক্তিসঙ্গত কিছু বিধি নিষেধ আছে। কিছু যুক্তিসঙ্গত রেস্ট্রিকশন বা বিধি নিষেধ রয়েছে যেগুলোই সংবিধানের সাথে আসছে। একে বলা হয় ইংলিশে রিজনেবল রেস্ট্রিকশন, ঠিক আছে। রিজনেবল বলতে কি বোঝায়? পরবর্তীকালে যখন এই টার্মসটা আমরা করবো তখন আমরা দেখবো যে রিজনেবলের অ্যাকচুয়ালি ডেফিনেশনটা কি, ঠিক আছে। তখন ওটা ডিটেলস দেখবো, সুপ্রিম কোর্টের একটা যথেষ্ট কেস আছে, ওই কেসটা আলোচনা করব। এটা বলতে অ্যাকচুয়ালি কি বুঝিয়েছে যে সংবিধান বলছে, সংবিধানের যে অধিকারগুলো আছে সেগুলো অবাধ নেই। এক্সাম্পল, তোমাকে সংবিধানের দ্বারা অধিকার দেওয়া হয়েছে তুমি যে কোনো একটা অ্যাসোসিয়েশন তৈরি করতে পারো। ইউ ক্যান ডু আ অ্যাসোসিয়েশন অথবা অর্গানাইজেশন, ঠিক আছে। তোমাকে বলা হয়েছে, সংবিধান তোমাকে অধিকার দিয়েছে যে কোনো ব্যক্তি কি করতে পারে, কোনো অর্গানাইজেশন, সংগঠন বা অ্যাসোসিয়েশন তৈরি করতে পারবে। এটা সংবিধানের দ্বারা তোমাকে অধিকার দিয়ে দিল। এখন তুমি সেই অধিকারটা ভাবলে ঠিক আছে, আমাকে অধিকার দিয়েছে অ্যাসোসিয়েশন তৈরি করার জন্য। এখন তুমি অ্যাসোসিয়েশনের নামে
তুমি কি তৈরি করলে, একটা ড্রাগ অ্যাসোসিয়েশন তৈরি করলে, ঠিক আছে, এবং যেটার মাধ্যমে তুমি সমাজের যুব সমাজ যারা আছে তাদেরকে তুমি নেশাগ্রস্ত করছো, ঠিক আছে। এই জিনিসটা এলাও না। তোমাকে অ্যাসোসিয়েশন করার অধিকার দিয়েছে, বাট অ্যাসোসিয়েশনটা বা সংগঠন তৈরি করার অধিকারটা ইট ইজ লিমিটেড টু দ্য কনস্টিটিউশনাল লিমিটেশন। সাংবিধানিক যে লিমিটেশন রয়েছে, সীমা রয়েছে, সাংবিধানিক সীমার মধ্যেই তোমার এটা করতে হবে। এখন তোমাকে অ্যাসোসিয়েশন বানানোর দিয়েছে, তুমি এটাকে ইউজ করে একটা টেররিস্ট অর্গানাইজেশন খুলে বসে আছো, ঠিক আছে। তুমি এটাকে ইউজ করে টেররিস্ট অর্গানাইজেশন বানিয়ে তুমি বসে আছো, তো হবে না। তো সংবিধানের মধ্য থেকেই তোমার অ্যাসোসিয়েশন তৈরি করতে হবে, ঠিক আছে। অথবা পর্ন সাইট তুমি খুলে বসে আছো, তো এই জিনিসটা হবে না। তো অধিকার যেগুলো আছে, অধিকারগুলো অবাধ নয় যে তুমি নিজের মতো করে যা খুশি তুমি তাই করলে হবে না। তোমাকে আরেকটা অধিকার দিয়েছে সংবিধানের মাধ্যমে, যে বাক স্বাধীনতার অধিকার। ইউ হ্যাভ দ্য রাইট টু বাক স্বাধীনতা, ঠিক আছে। এনিথিং হ্যাপেন্ড? কিছু হয়েছে? ভয়েস শোনা যাচ্ছে তো নাকি? হ্যাঁ, ক্লিয়ার। সো আমাদের আরেকটা অধিকার দিয়েছে বাক স্বাধীনতার অধিকার। বাক স্বাধীনতা বলতে তুমি নিজের ভাষা, মতামত ইত্যাদি প্রকাশ করতে পারবে। এখন ভাবছো আরে ভাই আমার তো বাক স্বাধীনতা আছে, আমি যা খুশি তাই বলতে পারি। তুমি পাশের বাড়ির কালু ভুলু আছে, তাদের সাথে তোমার ক্যাচাল, তুমি পড়ে গেলে আর্টিকেল 19 বলেছে আমার বাক স্বাধীনতা আছে। এখন তুমি সেই আর্টিকেলটাকে ব্যবহার করলে কালু ভুলুকে তুমি যা খুশি তাই গালাগাল করে আসলে, এটাকে বলছে হচ্ছে অবাধ প্রয়োগ, ঠিক আছে। সংবিধানের অবাধ প্রয়োগ ফান্ডামেন্টাল রাইটসের। তো এই জিনিসটা তুমি করতে পারবে না, এই জিনিসটা তুমি করতে পারবে না। তোমার বাক স্বাধীনতা আছে, ইট ডাজ নট মিন যে তুমি যা খুশি তাই করতে পারবে। সাংবিধানিক লিমিটেশনের মধ্যে থেকে তোমার এই বিষয়টা করতে হবে, ঠিক আছে। এবং তুমি যদি গালাগালি করো, বাক স্বাধীনতার মিনিং যদি তুমি যদি ভাবো হচ্ছে যে কাউকে হচ্ছে গালাগাল, ঠিক আছে, যে কাউকে হচ্ছে তার হচ্ছে মানহানি করা, তুমি যদি ভাবো হচ্ছে এই বাক স্বাধীনতা কাজে লাগিয়ে তুমি মানহানি করে দিলে, তাহলে কি হয়ে যাবে? তোমার বিরুদ্ধে সেডিশন চার্জ হয়ে যাবে, ঠিক আছে। ইট লিডস টু সেডিশন চার্জ, ঠিক আছে। সরি, সেডিশন হবে না, সেডিশন অন্য কেসে হবে, এটা ডিফেমেশন হবে, ঠিক আছে। আমি এক্সট্রিমলি সরি। তোমার বিরুদ্ধে মানহানির কেস হয়ে যাবে। এখন তুমি ভাবলে বাক স্বাধীনতা আছে, সুপ্রিম কোর্টের বিরুদ্ধে যা খুশি তাই বলবো, সুপ্রিম কোর্টের বিরুদ্ধে কন্টেম্প অফ কোর্ট হয়ে যাবে, ঠিক আছে। সুপ্রিম কোর্টের বিরুদ্ধে যদি গালি দাও কন্টেম্প অফ কোর্ট হয়ে যাবে। সুপ্রিম কোর্ট, হাইকোর্টের বিরুদ্ধে যদি গালি দাও কন্টেম্প্ট অফ কোর্ট, কোর্টের অবজ্ঞা হিসাবে তোমাকে কেস দিয়ে দিবে, ঠিক আছে। তবে 6 মাস জেল খাটে আসো, 6 মাস জেল খেটে আছো, ঠিক আছে। তো অধিকার তোমাকে দিয়েছে, অধিকার দিয়েছে এটা মানে যে আমি যা খুশি তাই করতে থাকবো, আই ক্যান ডু এনিথিং হোয়াট এভার আই ওয়ান্ট, ইউ ক্যান নট ডু এনিথিং। অধিকারগুলো কেন অবাধ নয়, এগুলো কিছু বিধি নিষেধের সাথে আসছে, কিছু বিধি নিষেধের সাথে আসে, বাট অবশ্যই সেই নিষেধগুলো যুক্তিসঙ্গত হবে। এই নিষেধগুলো যুক্তিসঙ্গত কিনা এটা কে ডিসাইড করবে? এটা ডিসাইড করবে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া। ভারতের যে সুপ্রিম কোর্ট আছে সে ডিসাইড করবে, বা আমাদের যে জুডিশিয়াল সিস্টেম আছে, বিচার বিভাগ যে আছে, তারা ডিসাইড করবে এটা অ্যাকচুয়ালি যুক্তিসঙ্গত নিষেধাজ্ঞা কিনা, ঠিক আছে। তো প্রতিটা রাইট কিছুটা নিষেধাজ্ঞার সাথে আসে, বোঝা গেল, ঠিক আছে, ঠিক আছে। 3 নাম্বার, প্রতিটি দায়িত্ব কিছু অধিকার নিয়ে আসে, মানে প্রতিটা অধিকার কিছু দায়িত্ব নিয়ে আসে, ঠিক আছে। ঠিক আছে, প্রতিটা অধিকারের সাথে তোমার কিছু দায়িত্ব আছে। অধিকারগুলো যখন পালন করবে তখন তোমার দায়িত্ব আছে, তোমার সেই দায়িত্বগুলো পালন করতে হবে, ঠিক আছে। এক্সাম্পল, আমি এক্সাম্পল দিচ্ছি। যেমন আগের এক্সাম্পলটা দিলাম হচ্ছে বাক স্বাধীনতা, ঠিক আছে। বাক স্বাধীনতার এক্সাম্পলটা দিলাম। তো
তোমার বাক স্বাধীনতার অধিকার আছে। এই বাক স্বাধীনতার যে অধিকার আছে, এই অধিকারের সাথে সাথে তোমার এটাও দায়িত্ব আছে যে তোমার বাক স্বাধীনতার মাধ্যমে বা তোমার কথার মাধ্যমে অন্য কারো সম্মান হানি হবে না। দিস ইজ ইয়োর দায়িত্ব। তো বাক স্বাধীনতা আমি দায়িত্বপূর্ণভাবে আমি আমার কথার ব্যবহার করব, আমি আমার মতামতটা ব্যবহার করব, যাতে অন্য কেউ যাতে কোনোভাবে হার্ট না হয়। একইভাবে তোমার হচ্ছে রিলিজিয়াস ফ্রিডম রয়েছে। ইউ হ্যাভ রিলিজিয়াস ফ্রিডম। তোমার ধর্মীয় স্বাধীনতা রয়েছে। বাট ধর্মীয় স্বাধীনতার ক্ষেত্রে তোমার এটাও মেনটেন করতে হবে, তোমার ধর্মীয় স্বাধীনতা কিছু দায়িত্ব সাথে তোমার নিয়ে আসে। তোমার ধর্মীয় স্বাধীনতা পালন করতে গিয়ে অন্যের যেন কোনো অসুবিধা না হয়। ইট ইজ ইয়োর রেসপন্সিবিলিটি। আজকে তুমি ধর্মীয় স্বাধীনতা পালন করছো, ঠিক আছে, এটা হিন্দুদের ক্ষেত্রেও হতে পারে, মুসলিমদের ক্ষেত্রেও হতে পারে, খ্রিস্টানদের ক্ষেত্রেও হতে পারে। বাট তুমি ধর্মীয় স্বাধীনতা পালন করার ক্ষেত্রে হিউজ লেভেলে মাইক বাজাচ্ছ, ঠিক আছে। এখানে কি হচ্ছে, আশেপাশের লোক যারা আছে তারা যদি এটাতে ফিল করে যে তার সমস্যা হচ্ছে, এটা তোমার রেসপন্সিবিলিটি। তুমি ধর্মীয় স্বাধীনতা পালন করার সাথে সাথে যে তাদের যে অসুবিধা না হয় সেই দায়িত্বটা তুমি পালন করবে। ইট ইজ ইয়োর রেসপন্সিবিলিটি। তার মানে প্রতিটা অধিকার কিছু দায়িত্বের সাথে আসে। তোমার ধর্মীয় স্বাধীনতা পালন করার অধিকার আছে, এর মানে এই না যে তোমার ধর্মীয় স্বাধীনতা পালনের ফলে অন্য কারো সমস্যা হবে। কিন্তু ভারতবর্ষে এটা হয়, ভারতবর্ষের লোক এগুলো মানে না। লেখা আছে জাস্ট, সেই লেখার জন্য আমার পড়াতে হচ্ছে, ঠিক আছে। বাট ইন্ডিয়ান পিপল ডাজ নট কেয়ার অ্যাবাউট দিস কাইন্ড অফ থিংস। এখন রাস্তাঘাটে এগুলো বলতে গেলে পেটাবে, ঠিক আছে। ওরা বলবে সংবিধান তুই কাকে বোঝাতে এসেছিস, আমরা সবাই সংবিধানের পিতা, ঠিক আছে, উই আর দ্য পিপল হু মেড দিস সংবিধান। তারা এটা শুনিয়ে দিবে, ঠিক আছে, বোঝা গেল। হচ্ছে আবার 4 নম্বর, এই অধিকারগুলো যে আছে, এই অধিকারগুলো নাগরিক এবং বিদেশি নাগরিক উভয়ের জন্য প্রযোজ্য, ঠিক আছে। এই অধিকারগুলো নাগরিক পায় এবং বিদেশি নাগরিক সবাই পায়, ঠিক আছে। নাগরিক ও বিদেশি সকলের জন্য প্রযোজ্য, উপলব্ধ, সকলের জন্য উপলব্ধ, মানে সবাই এই রাইটগুলো এনজয় করতে পারে। হাউএভার কিছু রাইটস আছে, কিছু অধিকার আছে যেগুলো কেবলমাত্র নাগরিকরাই প্রয়োগ করতে পারবে, ঠিক আছে। কিছু অধিকার আছে যেগুলো কেবলমাত্র নাগরিকরাই প্রয়োগ করতে পারবে। কিছু অধিকার আছে দ্যাট অনলি ক্যান নাগরিকরা প্রয়োগ করতে পারবে, ঠিক আছে। যেমন আর্টিকেল 15 and 16 এটা কেবলমাত্র নাগরিকরা পাবে, ঠিক আছে। কিছু অধিকার আছে যেমন যেগুলো হচ্ছে কেবলমাত্র নাগরিকরাই পেয়ে থাকবে, ঠিক আছে। আর্টিকেল 15, 16, আর্টিকেল 19, আর্টিকেল 29 এবং আর্টিকেল 30 অনলি সিটিজেন। এই অধিকারগুলো কেবলমাত্র নাগরিকরা পায়। এই অধিকার বাদে যতগুলো অধিকার আছে, ফান্ডামেন্টাল রাইট যেগুলো আছে, সেগুলো নাগরিক এবং বিদেশি সবাই প্রয়োগ করতে পারে, ঠিক আছে। এই অধিকারগুলো কি কি আছে পরবর্তীকালে যখন দেখবো তোমাদের মুখস্থ হয়ে যাবে, ঠিক আছে, মুখস্থ হয়ে যাবে। ওকে, 5 নম্বর অধিকার কি আছে? 5 নম্বর অধিকারের যে ব্যাপারটা বলা হয়েছে সেটা হচ্ছে এই অধিকারগুলো হচ্ছে আদালতে বলবৎযোগ্য, মানে আদালতে এনফোর্স করা যাবে, ঠিক আছে। অধিকারগুলো আদালতে বলবৎযোগ্য। আদালতে বলবৎযোগ্য বলতে সাপোজ তোমার অধিকার যদি কেউ হনন করে, তোমার অধিকার আছে রাইট টু ইকুয়ালিটি, বাট তুমি হচ্ছে কোনো জায়গায় গিয়েছো, তোমাকে রাইট টু ইকুয়ালিটি প্রদান করাতে হচ্ছে না। তোমার অধিকার আছে এক্সপ্লয়টেশনের বিরুদ্ধে, আনটাচেবিলিটির বিরুদ্ধে অধিকার আছে। আমি এক্সাম্পল দিচ্ছি, আনটাচেবিলিটি অধিকারটা সবচেয়ে বেটার হয়। তোমাকে অধিকার দেওয়া হয়েছে যে রাইট এগেনস্ট আনটাচেবিলিটি। সাপোজ তুমি ইউ বিলং টু এসসি কমিউনিটি অথবা এসসি কমিউনিটি। এখন এসসি কমিউনিটির যখন কোনো মানুষ যাচ্ছে, তখন উঁচু কাস্টের উঁচু বর্ণের যে লোকগুলো আছে তার জাতের জন্য তাকে হচ্ছে অপমান করলো, ঠিক আছে। এখন কি করতে পারবে সে? এখন সে কেসটা পুলিশের কাছে নিয়ে যাবে, ঠিক আছে। এখন পুলিশ সেটার উপর ভিত্তি করে রিয়াক্ট করতে হবে। এখন ধরো পুলিশও বললো যে আমি এটা পালন করবো না, তখন তুমি কি করবে? সুপ্রিম কোর্টে চলে যাবে, তোমার আর্টিকেল যে 17 আছে সেটা ভায়োলেশন হয়েছে, লঙ্ঘন হয়েছে, সেটাকে লাগু করার জন্য, ঠিক আছে। তো এই অধিকারগুলো বলবৎযোগ্য, তার মানে তোমার অধিকার
যদি কোনোভাবে যদি হনন হয় বা লঙ্ঘন হয়, সেই ক্ষেত্রে তুমি সুপ্রিম কোর্টে যেতে পারবে। ঠিক আছে, তোমার যদি মনে হয় তোমার অধিকার হনন হয়েছে, যেমন 2017 সালে কি 18 সালে, এক্স্যাক্টলি 17 কি 18, এক্স্যাক্টলি মনে পড়ছে না, ঠিক আছে আমার সালটা, তো একটা আইন করা হয়েছিল, সেটা হচ্ছে ট্রিপল তালাকের বিরুদ্ধে। মুসলিমদের যে ট্রিপল তালাক রয়েছে, তালাকের মধ্যে অনেকগুলো তালাক রয়েছে, আমরা যখন ডিটেলসে ট্রিপল তালাকটা আলোচনা করেছিলাম তখন আলোচনা করেছিলাম, অনেকগুলো তালাক রয়েছে, তালাকে বিদাত রয়েছে, ঠিক আছে, তালাকে হাসান রয়েছে, তালাকে এহসান রয়েছে। এই তালাকে বিদাত যেটা রয়েছে এটাকে বলা হয় ট্রিপল তালাক। ইনস্ট্যান্টলি SMS এর মাধ্যমে, ভয়েসের মাধ্যমে, সামনাসামনি আমি যদি বলি তালাক 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 খতম গয়া, ঠিক আছে, মানে ম্যারেজটাই ক্যান্সেল হয়ে গেল। তো এটাকে রদ করার জন্য ভারতের পার্লামেন্ট একটা ট্রিপল তালাক নামে একটা হচ্ছে আইন নিয়ে এসেছিল। এখন অনেক মুসলিম যারা আছে তাদের মনে হয়েছে এই আইনটা তাদের যে রিলিজিয়াস ফ্রিডম যে আছে, রিলিজিয়াস ফ্রিডমের বিরুদ্ধে যাচ্ছে বা ধর্মীয় স্বাধীনতার বিরুদ্ধে যাচ্ছে, ঠিক আছে। এবং আমাদের ফান্ডামেন্টাল রাইটস মুসলিমদের বা অন্যান্য প্রত্যেকটা ধর্মের যে লোক যারা আছে তাদেরকে রিলিজিয়াস ফ্রিডম বা ধর্মীয় স্বাধীনতা দিয়েছে। তো তারা কি করেছে, ট্রিপল তালাক যে আইনটা আছে সেটা সুপ্রিম কোর্টে কেস করে দিয়েছে, দিস গোস এগেইনস্ট দ্য রিলিজিয়াস ফ্রিডম অফ দ্য মুসলিম কমিউনিটি। তো তুমি কিসের জন্য সুপ্রিম কোর্টে গিয়েছো? কেন? ফান্ডামেন্টাল রাইটস গুলো হচ্ছে আদালতে বলবৎযোগ্য, তাই তুমি সুপ্রিম কোর্টে গিয়েছো যাতে হচ্ছে তোমার ফান্ডামেন্টাল রাইটস অফ ফ্রিডম অফ রিলিজিয়ন যেটা আছে সেটা যেন করা হয়, বলবৎ করা হয়, ঠিক আছে, বোঝা গেল? এটা হচ্ছে বলবৎযোগ্য। এটা হচ্ছে আমরা কিসের মাধ্যমে করতে পারি? দিস কুড বি ডান থ্রু আর্টিকেল 32 অ্যান্ড আর্টিকেল 226, ঠিক আছে, আর্টিকেল 226, ঠিক আছে। তোমার যদি ফান্ডামেন্টাল রাইট যদি ভায়োলেট হয়, আর্টিকেল 32-এর আন্ডারে তুমি সুপ্রিম কোর্টে যেতে পারবে এবং আর্টিকেল 226-এর আন্ডারে তুমি হাইকোর্টে দৌড়াতে পারবে যে আমার ফান্ডামেন্টাল রাইটসটাকে হনন করা হয়েছে, লঙ্ঘন করা হয়েছে, প্লিজ সেভ মি। বোঝা গেল? তারপরে আসে 6 নাম্বার। 6 নাম্বার যে আছে, এই ফান্ডামেন্টাল রাইটস গুলো কিছু, কতগুলো ফান্ডামেন্টাল রাইটস হচ্ছে পজিটিভ এবং কতগুলো ফান্ডামেন্টাল রাইটস হচ্ছে নেগেটিভ, ঠিক আছে। সাম অফ দ্য ফান্ডামেন্টাল রাইটস আর পজিটিভ ইন নেচার, some of the fundamental rights are positive in nature and some of the fundamental rights are negative in nature, ঠিক আছে। পজিটিভ বলতে ইতিবাচক আর নেগেটিভ বলতে নেতিবাচক। পজিটিভ ফান্ডামেন্টাল রাইটস বলতে কোনগুলো বলা হয়েছে? দুই ধরনের ফান্ডামেন্টাল রাইটস হয়, যতগুলো রাইটস আছে এগুলোকে আমরা দুই ভাগে ক্যাটাগরাইজ করছি। কতগুলো রাইটকে বলছি আমরা পজিটিভ, কি বলছি? কতগুলো রাইট অধিকার, এগুলো এক ধরনের, ঠিক আছে। কতগুলো রাইট যেগুলো আছে, কতগুলো রাইটকে হচ্ছে আমরা কি বলছি? কতগুলো রাইটকে আমরা পজিটিভ অধিকার বলছি বা ইতিবাচক প্রকৃতির বলছি, ঠিক আছে। এবং কিছু অধিকার আছে যেগুলোকে হচ্ছে আমরা কি বলছি? যেগুলোকে আমরা নেগেটিভ অধিকারকে বলছি, ঠিক আছে। পজিটিভ অধিকার বলতে কি? পজিটিভ অধিকার হচ্ছে সেই সব অধিকার যেগুলোর মধ্যে রাষ্ট্র হস্তক্ষেপ করতে পারে, ঠিক আছে। পজিটিভ অধিকার সেই সব অধিকার যেগুলোর ক্ষেত্রে ন্যায় বিচারের জন্য রাষ্ট্র হস্তক্ষেপ করে, ঠিক আছে। এই ক্ষেত্রে হচ্ছে রাষ্ট্র ন্যায় বিচারের জন্য হস্তক্ষেপ করে। ন্যায় বিচার করতে হস্তক্ষেপ করে। এক্সাম্পল হচ্ছে আর্টিকেল 16। আর্টিকেল 16-তে কি বলেছে? আর্টিকেল 16-তে হচ্ছে রিজার্ভেশনের কথা বলা আছে। আর্টিকেল 16-তে সংবিধান রাষ্ট্রকে অধিকার দিয়েছে, কি বলছে? স্টেট শ্যাল টেক স্টেপ, রাষ্ট্র কি করবে? স্টেট শ্যাল প্রোভাইড রিজার্ভেশন টু সোশ্যাল অ্যান্ড ইকোনমিক টু দ্য পিপল বিলঙ্গিং টু সোশ্যাল অ্যান্ড ইকোনমিক ব্যাকওয়ার্ডনেস, ঠিক আছে। স্টেট, রাষ্ট্র সেই সম মানুষদের রিজার্ভেশন প্রদান করবে। তো রাষ্ট্র কি করবে? রাষ্ট্র হস্তক্ষেপ করছে কিসের ফর্মে? রিজার্ভেশন প্রদান করার ফর্মে। যে রাষ্ট্র হস্তক্ষেপ করবে এবং যারা সোশ্যালি, সামাজিকভাবে এবং শিক্ষাগত দিক থেকে পিছিয়ে আছে তাদেরকে কি করবে? তাদেরকে রিজার্ভেশন দিবে সরকারি চাকরির ক্ষেত্রে। তো রাষ্ট্র কি করছে? রাষ্ট্র হস্তক্ষেপ করছে। রাষ্ট্র হস্তক্ষেপ করছে কিসের জন্য? রিজার্ভেশন দেওয়ার জন্য। এগুলোকে বলি আমরা পজিটিভ রাইটস বা ইতিবাচক প্রকৃতির অধিকার। এবং অন্যদিকে নেতিবাচক বলতে যেগুলো হচ্ছে আমরা সিটিজেন যারা রয়েছি আমরা অবাধভাবে যেগুলোকে পালন করতে পারবো, যেগুলোর মধ্যে হস্তক্ষেপ করা যাবে না, যেগুলোর মধ্যে রাষ্ট্র হস্তক্ষেপ করতে পারবে না, ঠিক আছে। যেমন এক্সাম্পল একটা, ঠিক আছে, রাষ্ট্র হস্তক্ষেপ করবে না।
রাষ্ট্র হস্তক্ষেপ করে না। এক্সাম্পল কি? এক্সাম্পল হচ্ছে আর্টিকেল 14। আর্টিকেল 14তে কি বলেছে? স্টেট শ্যাল নট ডিনাই টু এনি পারসন ইকুয়ালিটি বিফোর ল, ইকুয়াল প্রোটেকশন ল। কি বলছে? স্টেট, রাষ্ট্র কোনো ব্যক্তিকে আইনের সমতা এবং আইনের দ্বারা সমানভাবে সংরক্ষিত হওয়ার অধিকার ডিনাই করবে না বা অস্বীকার করবে না। কি বলছে? রাষ্ট্র অস্বীকার করবে না। এই আর্টিকেলটা শুরু হয়েছে এটা দিয়ে যে রাষ্ট্র অস্বীকার করবে না। আর্টিকেলটা শুরু হয়েছে কি দিয়ে? রাষ্ট্র অস্বীকার করবে না। রাষ্ট্র অস্বীকার করবে না। ঠিক আছে, এই রাষ্ট্র যে অস্বীকার করবে না এরকম যখন কোনো আর্টিকেল শুরু হয়েছে, রাষ্ট্রের এটা অস্বীকার করবে না বা রাষ্ট্রকে এটা নিষেধ করা হলো, রাষ্ট্রকে এটা নিষেধ করা হলো, তখন সেটাকে আমরা কি বলবো? তখন সেটাকে আমরা বলবো হচ্ছে নেগেটিভ ফান্ডামেন্টাল রাইটস। এই নেগেটিভ ফান্ডামেন্টাল রাইটসের মধ্যে রাষ্ট্রের কোনো হস্তক্ষেপ চলবে না। অন্যদিকে পজিটিভ ফান্ডামেন্টাল রাইট যেগুলো আছে সেগুলো রাষ্ট্র হস্তক্ষেপ করবে। সেগুলোকে তাই সংবিধানে পুরোপুরিভাবে ক্লিয়ারলি পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে যে রাষ্ট্র এই পদক্ষেপ নিবে এটা করার জন্য। কি বলছে? রাষ্ট্র চাইলে পরে মহিলাদের জন্য এবং শিশুদের জন্য বিশেষ ব্যবস্থা নিতে পারে। এটা আর্টিকেল 15তে বলা আছে। রাষ্ট্র শিশুদের জন্য এবং মহিলাদের জন্য বিশেষ ব্যবস্থা নিতে পারে, আর্টিকেল 15তে বলা হয়েছে। রাষ্ট্র শিশুদের জন্য মহিলাদের জন্য বিশেষ ব্যবস্থা নিতে পারে এবং সেটার উপর ভিত্তি করে কি করছে? রাষ্ট্র মহিলাদের জন্য কি করছে? মহিলা কলেজ করছে। ঠিক আছে, গার্লস কলেজ করছে। আমরা বলতে পারবো কেন গার্লস কলেজ হচ্ছে? চলবে না গার্লস কলেজ, গার্লস বয়েজ একসাথে ঢুকাতে হবে। আমরা বলতে পারবো, চাইলে কেস করতে পারবো সুপ্রিম কোর্টে গিয়ে, কিন্তু সুপ্রিম কোর্ট এই কেসটা একসেপ্টই করবে না। কেন করবে না? কারণটা হচ্ছে আর্টিকেল 15 বলে দিয়েছে রাষ্ট্র কি করতে পারে? শিশুদের জন্য এবং মহিলাদের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করতে পারে। তো রাষ্ট্রকে সুপ্রিম কোর্ট বলছে কিছু একটা করার জন্য, রাষ্ট্রকে সুপ্রিম কোর্ট বলছে হস্তক্ষেপ করার জন্য। এটাকে কি বলবো? পজিটিভ অধিকার। অন্যদিকে আর্টিকেল 14 কি বলেছে? স্টেট শ্যাল নট ডিনাই টু এনি পারসন ইকুয়ালিটি বিফোর ল, ইকুয়াল প্রোটেকশন অফ ল। রাষ্ট্র কাউকে অস্বীকার করবে না আইনের সামনে সমান অধিকার এবং আইনের দ্বারা সমানভাবে সংরক্ষিত হওয়ার অধিকার। ঠিক আছে, এটা কে দিচ্ছে? এটা হচ্ছে নেগেটিভ আর্টিকেল 14 বলছে। একইভাবে আর্টিকেল 21 বলছে নো পারসন শ্যাল বি ডিনাইড টু লাইফ। ঠিক আছে, অ্যান্ড পার্সোনাল লিবার্টি, ব্যক্তি স্বাধীনতা এবং জীবন থেকে কাউকে বঞ্চিত করা যাবে না। ঠিক আছে, তো এই টাইপের বিষয় যখন থাকবে তখন সেটাকে আমরা বলবো হচ্ছে নেগেটিভ রাইটস। অর্থাৎ সরকারকে না বলে দেওয়া হয়েছে তুমি এটার মধ্যে হস্তক্ষেপ করবে না। সংবিধান বলে দিয়েছে, সংবিধান আর্টিকেল বলেছে ডোন্ট ডেয়ার টু ইন্টারফেয়ার, এটার মধ্যে হস্তক্ষেপ করার সাহসও তুমি ভুলে করবে না। আর অন্যদিকে পজিটিভ যেগুলো আছে সেগুলো একদম সিম্পল ভাবে বলে দিয়েছে ইউ ক্যান হস্তক্ষেপ, ইউ হ্যাভ দ্য রাইট টু হস্তক্ষেপ। বোঝা গেল? বোঝা গেল ভাই? ডু ইউ গেট মাই পয়েন্ট? বোঝা গেল? বোঝা গেল কি? ওকে, সো নাও কামস। তো এটা গেল হচ্ছে রাষ্ট্রের প্রকৃতি, নেচার অফ দ্য স্টেট। ওকে, তো এটার সাথে হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল রাইটসের ইন্ট্রোডাকশন শুরু হলো। এরপরে ফান্ডামেন্টাল রাইটসের দুটো আর্টিকেল আছে, সেই দুটো আর্টিকেল আজকে আমরা আলোচনা করব। ওকে, দুটো আর্টিকেল কি কি আর্টিকেল রয়েছে? আমরা আর্টিকেল বললাম ফান্ডামেন্টাল রাইটস আমাদের কত থেকে কত পর্যন্ত আর্টিকেল রয়েছে? আর্টিকেল রয়েছে আর্টিকেল 12 থেকে 35 হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল রাইটস। ওকে, আর্টিকেল 12 থেকে এই ফান্ডামেন্টাল রাইটস গুলোকে আমরা 12, 13, ঠিক আছে, 14 থেকে 32 এবং 33, 34, 35 এই কয়েকটা পার্টে আমরা হচ্ছে রাইটগুলোকে ভাগ করতে পারি। ঠিক আছে,
এই 12 থেকে 32 যে আছে এখানে ফান্ডামেন্টাল রাইটস গুলো কি কি রাইটস আছে সেই রাইটস এর গুলো বলেছে, ঠিক আছে, অল রাইটস, ঠিক আছে। 12 থেকে 32 এর আন্ডারে যতগুলো রাইটস আছে প্রত্যেকটা রাইটস এর কথা এই 12 থেকে 32 এর মধ্যে লেখা আছে, ঠিক আছে। 33, 34, 35 এই তিনটা আর্টিকেলের মধ্যে কে কে রাইট গুলো অধিকার করতে পারবে না তাদের কথা বলা হয়েছে। যেমন আর্ম ফোর্স রয়েছে, তারা রাইট অধিকার করতে পারবে না, ঠিক আছে। কোন সময় আমরা রাইট অধিকার করতে পারবো না সেই বিষয়টা 33, 34, 35 এ বলা হয়েছে। এবং আর্টিকেল 12 এবং 13তে কিছু ইম্পর্টেন্ট ওয়ার্ড আছে, সেগুলো ডেফিনেশন দেওয়া হয়েছে। যখন তোমাদের একটা কথা বললাম, আমি স্টেটের কথাটা বললাম যে স্টেট শ্যাল নট টেক রেস্ট, স্টেট শ্যাল নট ডিনাই। স্টেট মানে রাষ্ট্র, স্টেট মানে রাষ্ট্র, রাষ্ট্র ডিনাই করবে না, রাষ্ট্র পদক্ষেপ নেবে মহিলাদের শিশুদের উন্নয়নের জন্য। এখন প্রশ্ন, রাষ্ট্র বলতে আমরা কি বুঝি? হোয়াট ইজ মেন্ট বাই রাষ্ট্র? রাষ্ট্র বলতে কি বুঝি? রাষ্ট্র বলতে আমরা কি বুঝি? এই রাষ্ট্র বলতে কি বুঝি এটা ডেফিনেশন করা হয়েছে আর্টিকেল 12তে। আর্টিকেল 12তে রাষ্ট্রের ডেফিনেশন দেওয়া হয়েছে যে রাষ্ট্র বলতে এটা বুঝি, আমরা এটা বুঝি। রাষ্ট্র বলতে এটা বুঝি, রাষ্ট্র বলতে এটা বুঝি, এটা আর্টিকেল 12তে ডিফাইন করা হয়েছে, ঠিক আছে। একইভাবে আমরা এখানে বলবো যে আইন তৈরি করবে, ঠিক আছে। যে যে আইনগুলো আছে এখানে বলবে যে অনেক আইন আছে, যে আইনগুলো যদি সংবিধানকে যদি লঙ্ঘন করে, বলবে আইন যদি সংবিধানকে, কোনো আইন পার্লামেন্টের দ্বারা, যেমন হচ্ছে তোমাদের একটা এক্সাম্পল দিলাম যে ট্রিপল তালাকের একটা আইন, মুসলিমদের ট্রিপল তালাকের একটা আইন বানিয়েছে, মুসলিমদের যে ট্রিপল তালাক যে আছে সেটাকে বন্ধ করার জন্য, তালাকে বিদ্যাতকে বন্ধ করার জন্য ট্রিপল তালাক আইন বানিয়েছে। ট্রিপল তালাক হচ্ছে একটা আইন, এই আইনটা সংবিধানকে লঙ্ঘন করছে, এই আইনটা সংবিধানে লঙ্ঘন করছে, এই কারণের জন্য সেটা সুপ্রিম কোর্টে কেস করা হয়েছে। এখন সংবিধান লঙ্ঘন করছে কি করছে না এটা সুপ্রিম কোর্ট দেখবে, সুপ্রিম কোর্ট যেই জাজমেন্ট দেবে সেই জাজমেন্টটা আমরা মানবো। বাট মুসলিমদের আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে সংবিধানটা লঙ্ঘন করেছে। এখন এই যে অধিকার আছে, এই যে অধিকার সংবিধানকে লঙ্ঘন করছে, এই অধিকারের যে ব্যাপারটা আছে, এই যে বললাম যে আইনটা, এই বিষয়টা ডিসকাস করা হয়েছে আর্টিকেল 13তে। আর্টিকেল 13তে বলা হয়েছে কোনো আইন যদি ফান্ডামেন্টাল রাইটসকে যদি লঙ্ঘন করে সেই আইনটাকে বাদ দেওয়া যাবে, সেই আইনটা অকার্যকর হয়ে যাবে। আর্টিকেল 13তে এটা বলেছে। এই যে আইন যে কথাটা বলছি, এই আইন বলতে আমরা কি বলছি? হোয়াট ইজ মেন্ট বাই আইন? আইনের ডেফিনেশন যেটা আছে, এই আইনের ডেফিনেশনটাও দেওয়া হয়েছে আর্টিকেল 13তে। তো ফান্ডামেন্টাল রাইটস 12 থেকে 35 এটাকে তিনটা পার্টে আমরা ভাগ করতে পারি। 12 থেকে 14 থেকে 32 ফান্ডামেন্টাল রাইটস গুলোর কথা বলা হয়েছে। রাইট টু ইকুয়ালিটি, ঠিক আছে, মানে ইকুয়ালিটি বিফোর ল, ইকুয়াল প্রোটেকশন ল 14তে আছে, এটাতে শুরু হয়েছে। এবং কনস্টিটিউশনাল রেমিডিস আর্টিকেল 32 এটাতে শেষ হয়েছে। আর্টিকেল 33, 34, 35 এখানে মার্শাল ল এর কথা বলা হয়েছে। আর্ম ফোর্স যারা রয়েছে, পুলিশ ফোর্স যারা রয়েছে, তারা হচ্ছে কোন কোন রাইট গুলো ব্যবহার করতে পারবে না সেই বিষয়গুলোকে বলা হয়েছে 33, 34, 35 এর ক্ষেত্রে। বোঝা গেল বিষয়টা? আজকের ক্লাসে আমরা মূলত দুটো রাইট দেখব, একটার নাম হচ্ছে আর্টিকেল 12, আর একটার নাম হচ্ছে আর্টিকেল 13। হোপফুলি আন্ডারস্ট্যান্ড? আমি এটা মুছে দিচ্ছি, ঠিক আছে। তো আমরা দুটো দেখবো, ঠিক আছে। So we'll look at two things, okay? We will look at two things. So কি কি রয়েছে? সবার প্রথমে রয়েছে আর্টিকেল 12। ঠিক আছে, আর্টিকেলে 12তে বলা হয়েছে যে ফান্ডামেন্টাল রাইটস গুলো যে আছে, এই রাইটস গুলোতে আমরা একটা টার্ম সবসময় পাবো। এই রাইট গুলোতে একটা টার্মস সবসময় পাবো, সেই টার্মসটার নাম হচ্ছে স্টেট। প্রত্যেকটা রাইটে একটা ওয়ার্ড আমার অলওয়েজ থাকবে, এই ওয়ার্ডটা আমরা সবসময় পাবো স্টেট। এই স্টেট ওয়ার্ডটা আমরা অলওয়েজ পাবো একটা রাইটসের মধ্যে, একটা অধিকারের মধ্যে স্টেট ওয়ার্ডটা আমাদের সবসময় রয়েছে, ঠিক আছে। যে রাষ্ট্র এটা করবে না, যেমন স্টেট শ্যাল নট ডিনাই, যেমন হচ্ছে এক্সাম্পল হিসাবে ঠিক আছে, যেমন বললো স্টেট শ্যাল নট ডিনাই, ঠিক আছে, রাষ্ট্র অস্বীকার করবে না। স্টেট কথার অর্থ হচ্ছে রাষ্ট্র বাংলাতে, ঠিক আছে, বাংলাতে এটাকে বলে রাষ্ট্র। রাষ্ট্র বলতে কি বুঝি এটা পরে দেখবো আমরা, ঠিক আছে। ওটা যখন পলিটি ক্লাস আমরা প্রথম থেকে শুরু করবো তখন এটা দিয়ে আমরা শুরু করবো। এটা তো মিডিলের একটা ক্লাস করাচ্ছে একটা ডেমো ক্লাস হিসাবে, এই কারণের জন্য অত তোমাদের ক্লিয়ার হচ্ছে না। বা রাষ্ট্রের নিশ্চিত একটা ডেফিনেশন আছে, পরে দেখবো, ঠিক আছে। তো স্টেট শ্যাল নট ডিনাই এই কথাটা বলছে, অথবা স্টেট শ্যাল প্রোভাইড, রাষ্ট্র প্রদান করবে। রাষ্ট্র কে প্রদান করবে?
রাষ্ট্র কি প্রদান করবে, ঠিক আছে, স্টেট শ্যাল প্রোভাইড এনিথিং ইট মে বি, ঠিক আছে। এখন এই দুটো এর মধ্যে, এই দুটো ওয়ার্ড সেন্টেন্সের মধ্যে দুটোতে আমি স্টেট কথাটা ব্যবহার করেছি। স্টেট, স্টেট মানে রাষ্ট্র। এই স্টেট বলতে আমরা কি বোঝাই? স্টেটের একটা জেনারেল ডেফিনেশন আছে, স্টেটের নির্দিষ্ট সাধারণ একটা ডেফিনেশন আছে, কিন্তু পার্ট 3-তে ফান্ডামেন্টাল রাইটসে যখন স্টেট ওয়ার্ডটা ব্যবহার করছে, এই পার্ট 3-তে স্টেটের মিনিং কি হবে? পার্ট 3-তে স্টেট বলতে আমরা কি বোঝাই, স্টেটের ডেফিনেশন কি আছে, স্টেট বলতে আমরা কি বোঝাই, স্টেটের ডেফিনেশন কি, এটা ডিসকাস করা হচ্ছে আর্টিকেল 12-তে। তো আর্টিকেল 12 এই স্টেট বা রাষ্ট্র যে টার্মসটা আছে, এই রাষ্ট্রকে ডিফাইন করেছে, এই রাষ্ট্রকে কি করেছে, এই রাষ্ট্র কথাটাকে হচ্ছে সংজ্ঞায়িত করেছে। এই আর্টিকেল অনুযায়ী স্টেট বলতে আমরা কি বুঝি, এই আর্টিকেল অনুযায়ী স্টেট বলতে আমরা কি বুঝি, জাস্ট লুক অ্যাট ইট, জাস্ট আ মিনিট। সো স্টেটের ডেফিনেশনটা কি, স্টেট বলতে কি বুঝি? আমাদের এই আর্টিকেলে স্টেটের ডেফিনেশনটা একদম নর্মাল ভাবে একটা স্টেটের ডেফিনেশন দিয়েছে। স্টেট বলতে আমরা কি বোঝাই? স্টেট বলতে আমরা পার্লামেন্টকে বোঝাবো। স্টেট বলতে পার্লামেন্ট, এটা প্রিলিমসে আসবে, ঠিক আছে, এটা মেন্সের জন্য না। পার্লামেন্ট অ্যান্ড গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ভারত সরকারকে বোঝাই। 2 নম্বর, স্টেট বলতে আমরা স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি যেটা আছে, আমাদের রাজ্যের বিধানসভা যে আছে, বিধানসভাকে বোঝাবো। এবং কি বোঝাবো? এবং স্টেট গভর্নমেন্ট যে আছে, স্টেট গভর্নমেন্টকে বোঝাবো। স্টেট বলতে আমরা কি বোঝাবো? আর স্টেট বলতে যে লোকাল বডিজ গুলো আছে, সেই লোকাল বডিজ গুলোকে বোঝাবো, ঠিক আছে। স্থানীয় সরকার যে আছে, লোকাল গভর্নমেন্টকে বোঝাবো। লোকাল গভর্নমেন্টের মধ্যে কি কি থাকবে? মিউনিসিপ্যাল অথরিটি যেটা আছে সেটা থাকবে, আর হচ্ছে পঞ্চায়েত থাকবে, পঞ্চায়েত অ্যান্ড মিউনিসিপ্যালিটি, ঠিক আছে, মিউনিসিপ্যালিটি, ঠিক আছে। এবং 4 নম্বরে বলছে আদার বডি, এবং 4 নম্বরে কি বলেছে? 4 নম্বরে বলেছে হচ্ছে আদার বডি, ঠিক আছে, 4 নম্বরে বলেছে হচ্ছে আদার বডি। কি বলছে? তো স্টেট বলতে কি বোঝায়? পার্লামেন্টকে বোঝায়। স্টেট বলতে পার্লামেন্টকে বোঝায়, এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বা ভারত সরকারকে বোঝায়। স্টেট বলতে রাজ্যের বিধানসভাকে বোঝায় এবং রাজ্য সরকারকে বোঝায়। স্টেট বলতে স্থানীয় সরকার যেগুলো আছে, পঞ্চায়েত এবং পৌরসভা এলাকা, মিউনিসিপ্যালিটি, সেটাকেও বোঝায়। এবং সবার শেষে বলছে স্টেট বলতে কি বোঝায়? আদার বডিজ বোঝায়। কি বলছে? স্টেট বলতে বোঝায় আদার বডি। আমাদের কনস্টিটিউশনে আদার বডি যে আছে, আদার বডি বলতে কি বোঝায় এটার কোনো ডেফিনেশন দেয়নি। সংবিধান এখানে আদার বডি বলে চুপ করে গিয়েছে, আদার বডি আর আদার অর্গানাইজেশন এটা বলে চুপ করে গেছে। এখন প্রশ্ন, হোয়াট ইজ মেন্ট বাই আদার বডি, ঠিক আছে। তো সংবিধান এটা কোনো এটা হচ্ছে দেয়নি, ঠিক আছে। সুপ্রিম কোর্ট পরবর্তীকালে এই আদার বডিটাকে ডিফাইন করেছে, এটা হচ্ছে কোনো বইতে পাবে না, ঠিক আছে। এই যে আদার বডি ডেফিনেশনটা কি, এটা লক্ষ্মীকান্ত তোমরা পাবে না, ঠিক আছে, এটা তোমরা লিখে নিতে পারো, লক্ষ্মীকান্ত এটা হচ্ছে দেওয়া নেই, ঠিক আছে, বাট আমাদের করাতে হয়, কেন সুপ্রিম কোর্টের অনেক কেস আছে, যে কেসগুলো আমাদের করাতে হয় কনস্টিটিউশন করানোর সময়। তো এই আদার বডিটাকে সুপ্রিম কোর্ট পরবর্তীকালে একটা কেসের মধ্যে ডিফাইন করেছে। সেই কেসটার নাম হচ্ছে অজয় হাসিয়া কেস। 1981-এর একটা কেস ছিল, নাম হচ্ছে অজয় হাসিয়া কেস, ঠিক আছে, অজয় হাসিয়া কেস, অজয় হাসিয়া কেস 1981। 1981 সালে একটা কেস ছিল, যে কেসটার নাম ছিল হচ্ছে অজয় হাসিয়া কেস। এই অজয় হাসিয়া কেসে আদার যে বডি আছে এটাকে ডিফাইন করেছে বা একটা সংজ্ঞা দিয়েছে। এখানে অজয় হাসিয়া বলেছে একটা বডিকে আমরা আদার বডি তখনই বলতে পারবো যখন
ঠিক আছে, আদার বডি কখন, হোয়েন, যখন, 1 নাম্বার এই বডিটা যখন দিস বডি ইজ ক্রিয়েটেড বাই দ্য ল অর অর্ডার অফ দ্য গভর্নমেন্ট, এই বডিটা কোনো আইনের দ্বারা নির্মাণ করা হয়েছে এবং সরকারি আদেশের দ্বারা নির্মাণ করা হয়েছে। ঠিক আছে, কোনো আইন বা সরকারি আদেশের দ্বারা নির্মিত। ঠিক আছে, হোয়েন this body is created by established, when this body, বাংলাতে লিখি, যখন এই বডিটি যখন এই বডি কিসের দ্বারা নির্মাণ করা হয়েছে, এই বডি কোনো আইন বা সরকারি আদেশের দ্বারা নির্মিত। প্রথমত এই বডিটা যদি সরকারের দ্বারা নির্মিত হয়ে থাকে বা কোনো পার্লামেন্টের আইনের দ্বারা যদি নির্মাণ কাজ হয়ে থাকে। ঠিক আছে, এই বডিটার অ্যাপয়েন্টিং অথরিটিকে সেটা আমরা দেখব, অথবা তোমরা এখানে বলতে পারো হচ্ছে এই বডিটা হচ্ছে প্রশাসনিকভাবে এবং আর্থিকভাবে হচ্ছে সরকারের দ্বারা নিয়ন্ত্রিত। ঠিক আছে, প্রশাসনিকভাবে এবং আর্থিকভাবে সরকারের দ্বারা নিয়ন্ত্রিত। 2 নাম্বার, এই বডিটি প্রশাসনিক ও আর্থিকভাবে সরকারের দ্বারা নিয়ন্ত্রিত। ঠিক আছে, 3 নাম্বার, এই বডিটা যদি সরকারি কোনো সেবা প্রদান করে, কি করে, সরকারি সেবা। সরকারি সেবা প্রদান বলতে সরকারের যে সেবাটা প্রদান করার কথা কিন্তু সরকার সেটা করছে না, কিন্তু সরকারের হয়ে এই বডিটা সেই সেবাগুলো প্রদান করছে। এবং একইভাবে এই বডিটার সার্বভৌম যদি ক্ষমতা থাকে, সার্বভৌম ক্ষমতা, ঠিক আছে, সভরেইন পাওয়ার, যে পাওয়ারটা সরকারের সাধারণত থাকে। ঠিক আছে, ঠিক আছে, এই বডিটার উপরে সরকারের যদি মনোপলি থাকে, ঠিক আছে, সরকারের যদি একাধিপত্য, ঠিক আছে, উক্ত বডিটা যদি সরকারি একাধিপত্য এনজয় করে, উক্ত বডি যদি সরকারি একাধিপত্য উপভোগ করে, তাহলে কি বলতে পারবো, তাহলে আমরা সেই বডিটাকে কি বলতে পারবো, আদার বডি বলতে পারবো, আর্টিকেল 12। ঠিক আছে, বোঝা গেল? তো এনি বডি, কোনো বডি যেটা সরকারের দ্বারা তৈরি করা হয়েছে বা কোনো আইনের দ্বারা তৈরি করা হয়েছে, অথবা সেই বডিটা আর্থিকভাবে প্রশাসনিকভাবে সরকারের দ্বারা নিয়ন্ত্রিত, এই বডিটা যদি সরকারি জন্য সেবা প্রদান করে, অথবা সেই বডিটার যদি সার্বভৌম ক্ষমতা থাকে, অথবা সেই বডিটা যদি সরকারি একাধিপত্য উপভোগ করে, তখন সেটাকে আমরা কি বলতে পারি, তখন সেটাকে আমরা বলতে পারি হচ্ছে কি বলতে পারি, তখন সেটাকে আমরা বলতে পারি হচ্ছে আদার বডি। এক্সাম্পল হিসেবে কে কে আছে? ফর এক্সাম্পল হিসেবে কি রাখতে পারি? এয়ারপোর্ট অথরিটি, ঠিক আছে, তারপর ইলেকট্রিসিটি বোর্ড যেগুলো আছে, ঠিক আছে,
ইলেকট্রিসিটি বোর্ড, এয়ারপোর্ট অথরিটি, এরা কি, এরা সরকারি সেবা প্রদান করছে, ঠিক আছে। দে আর সামহাউ কন্ট্রোলড বাই দ্য সরকারি রুলস অ্যান্ড রেগুলেশন। ইলেকট্রিসিটি কার দেওয়ার কাজ? ইলেকট্রিসিটি কে দেওয়ার কথা? ইলেকট্রিসিটি সরকার দেওয়ার কথা, বাট দিচ্ছে কারা? বিভিন্ন ইলেকট্রিসিটি কোম্পানি আছে, তারা দিচ্ছে, বাট দে আর কন্ট্রোলড বাই দ্য গভর্নমেন্ট, অ্যাট দ্য সেম টাইম দে আর প্রোভাইডিং দ্য গভর্নমেন্ট সার্ভিস। তো সেই কারণের জন্য তাদের কি বলা হতে পারে? তাদের আমরা বলি হচ্ছে সরকারি, ঠিক আছে। এছাড়া বিভিন্ন সরকারি কলেজ যেগুলো আছে, গভর্নমেন্ট কলেজ, ঠিক আছে, গভর্নমেন্ট কলেজ। ওকে, এই গভর্নমেন্ট কলেজগুলোকে আমরা কি বলতে পারি? আদার বডি বলতে পারি। এখন তুমি সরকারি কলেজে গেলে বা গভর্নমেন্ট হাসপাতাল যেগুলো আছে সেগুলো সরকারি আন্ডারে পড়বে, ঠিক আছে, ঠিক আছে, যেগুলো গভর্নমেন্টের দ্বারা তৈরি করা হয়েছে। এখন তুমি গেলে কোনো একটা স্কুলে বা কলেজে, তোমাকে বলা হলো তুমি হচ্ছে এসসি, তাই তোমাকে ভর্তি নেওয়া হবে না। তখন তুমি কি করতে পারবে? সেই স্কুলের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে কেস করতে পারবে। বোঝা গেল? কেন? স্কুলটা কি? স্কুলটা স্টেট, স্কুলটা হচ্ছে স্টেট। বোঝা গেল? বোঝা গেল? আদার বডি বলতে আমরা কি বুঝি? তো একটা কেস ছিল, ঠিক আছে, একটা কেস ছিল। সেই কেসে হচ্ছে বিসিসিআই যে আছে, আমাদের যে ক্রিকেট বোর্ড রয়েছে বিসিসিআই, এখন বিসিসিআইকে নিয়ে প্রশ্ন উঠছিল। এই কেসটার মধ্যে বলা হয়েছিল বিসিসিআই যে আছে, বিসিসিআই যে রয়েছে, বিসিসিআই স্টেটের আন্ডারে আছে কিনা। বিসিসিআই যে আছে, বিসিসিআই এটা স্টেটের ডেফিনেশনে আসে কিনা। ইজ ইট আ স্টেট? ইয়েস অর নো, ঠিক আছে। তো সুপ্রিম কোর্টে এই কেসটা গিয়েছিল। তো সুপ্রিম কোর্ট সেই কেসে বলেছে বিসিসিআই যে আছে, বিসিসিআই ডাজ নট কাম আন্ডার দ্য ডেফিনেশন অফ দ্য স্টেট। কারণটা কি? বিসিসিআই যে আছে এটা একটা হচ্ছে স্পোর্টিং ক্লাব, দিস ইজ নাথিং বাট আ স্পোর্টিং ক্লাস। আর একটা কোশ্চেন আসে, সুপ্রিম কোর্ট যে আছে, সুপ্রিম কোর্ট কি স্টেট? আমাদের যে সুপ্রিম কোর্ট বা হাই কোর্ট যে আছে, এরা কি স্টেট? সুপ্রিম কোর্ট অথবা হাইকোর্ট যে আছে, এরা কি স্টেট? এটার অ্যান্সার দুটো হয়। সুপ্রিম কোর্ট স্টেট, ইয়েস, সুপ্রিম কোর্ট ইজ আ স্টেট, ইয়েস। কখন সুপ্রিম কোর্ট স্টেট? সুপ্রিম কোর্ট যখন আইন প্রণয়ন করে। সুপ্রিম কোর্টের কাজ কি? বিচারালয়ের কাজ কি? বিচারালয়ের কাজ হচ্ছে বিচার করা। কিন্তু সুপ্রিম কোর্ট বিচারের বাইরে গিয়ে যখন আইন প্রণয়ন করে, যেটা পার্লামেন্টের কাজ, তখন সেটাকে সুপ্রিম কোর্টকে বা হাইকোর্টকে আমরা কি বলবো? সুপ্রিম কোর্ট বা হাইকোর্টকে তখন আমরা বলবো হচ্ছে এটা স্টেট। কখন স্টেট? যখন আইনের কাজ করে, যখন আইন প্রণয়ন করে। আমি সরি, আইন প্রণয়ন যখন করে, অ্যান্ড নো। এবং কখন স্টেট না সুপ্রিম কোর্ট? যখন সে বিচার করে, যখন সে বিচার করে, সে যদি বিচার করে, যখন বিচারের কাজ করে, মানে সুপ্রিম কোর্টের মেন যেই কাজটা সেটা করলে সে স্টেট না। কিন্তু সুপ্রিম কোর্ট যদি পার্লামেন্টের কাজ করে, তখন সেটাকে আমরা স্টেট বলি, ঠিক আছে। অনেকে তোমায় কনফিউজ করতে পারে, হোয়াট ইজ সুপ্রিম কোর্ট? সুপ্রিম কোর্ট তাহলে স্টেটের আন্ডারে পড়ে কি পড়ে না? আর্টিকেল 12-এর তখন কি বলবো? ইয়েস, সুপ্রিম কোর্ট স্টেটের আন্ডারে পড়ে, বাট সুপ্রিম কোর্ট স্টেটের আন্ডারে তখনই পড়বে যখন সুপ্রিম কোর্ট কি করবে? বিচারের কাজ না করে আইন প্রণয়নের কাজ করবে। এবং সুপ্রিম কোর্ট স্টেট নয়, কখন স্টেট নয়? যখন সুপ্রিম কোর্ট বিচারের কাজ করবে। এই বিষয়টা মনে রাখবে, ঠিক আছে? ক্লিয়ার? ক্লিয়ার? এরপরে আসা হচ্ছে আর্টিকেল 13। আর্টিকেল 13, আর্টিকেল 13 কি বলছে? আর্টিকেল 13 রাষ্ট্রকে বাধা দেয়। এক কথা যদি বলি, আর্টিকেল 13 রাষ্ট্রের উপরে কিছু নিষেধাজ্ঞা জারি করে। কি নিষেধাজ্ঞা জারি করে? আর্টিকেল 13 বলে যে ফান্ডামেন্টাল রাইটস বা মৌলিক অধিকারগুলো আছে, মৌলিক অধিকারগুলো লঙ্ঘন করে রাষ্ট্র কোনো আইন তৈরি করবে না, ঠিক আছে, বা রাষ্ট্রের কোনো আইন মৌলিক অধিকার লঙ্ঘন করতে পারবে না, ঠিক আছে। এক কথায় রাষ্ট্রের কোনো আইন মৌলিক অধিকার লঙ্ঘন করতে পারে
না। ঠিক আছে, এবং যদি রাষ্ট্রের কোনো আইন মৌলিক অধিকার লঙ্ঘন করে তাহলে সেই আইনটা কি হয়ে যাবে? অকার্যকর হয়ে যাবে। এবং যদি কোনো আইন মৌলিক অধিকার বা ফান্ডামেন্টাল রাইটস লঙ্ঘন করে তাহলে সেই আইনটি, ঠিক আছে, সেই আইনটি সেই লঙ্ঘনের পরিমাপ অনুযায়ী অকার্যকর হবে। ঠিক আছে, তো কি বলছে? রাষ্ট্র প্রথমত রাষ্ট্রের যে আইনগুলো আছে সেই আইনগুলো ফান্ডামেন্টাল রাইটসকে মেনে চলতে হবে। সেই আইনগুলো সংবিধানের যে ফান্ডামেন্টাল রাইটস আছে সেটার বিরোধিতা করে টিকতে পারবে না, অর্থাৎ সংবিধানকে লঙ্ঘন করে কোনো আইন টিকতে পারবে না। তা সত্ত্বেও কোনো আইন যদি সংবিধানকে লঙ্ঘন করে বা সংবিধানের ফান্ডামেন্টাল রাইটসকে যদি লঙ্ঘন করে তাহলে সেই আইনটা কি হয়ে যাবে? সেই আইনটা কার্যকর হয়ে যাবে। এই আইনটা যে আছে আর্টিকেল 13 সুপ্রিম কোর্ট মানে বিচার বিভাগকে, ঠিক আছে, বিচার বিভাগকে যে কোনো আইনের পর্যালোচনার অধিকার দিয়ে থাকে। যে কোনো আইনের বিচার বিভাগীয় পর্যালোচনা, ঠিক আছে, মানে জুডিশিয়াল রিভিউ, ঠিক আছে, এটাকে ইংলিশে বলা হচ্ছে জুডিশিয়াল রিভিউ। বিচার বিভাগীয় পর্যালোচনার অধিকার প্রদান করে। ঠিক আছে, কিসের অধিকার প্রদান করে? জুডিশিয়াল রিভিউ এর অধিকার প্রদান করে। JUDICIAL জুডিশিয়াল, REVIEW। তো কি করছে? এই আইনটা সুপ্রিম কোর্টকে জুডিশিয়াল রিভিউ এর অধিকার প্রদান করে। অর্থাৎ পার্লামেন্ট যদি কোনো একটা আইন বানায়, সেই আইনটা যদি সংবিধানের বিরুদ্ধে যায় তো সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট সেই আইনটাকে কি করতে পারে? সেই আইনটাকে পর্যালোচনা করতে পারে। ঠিক আছে, সেই আইনটাকে জুডিশিয়াল রিভিউ করতে পারে বা বিচার বিভাগীয় পর্যালোচনা করতে পারে। এই অধিকারটা কোথা থেকে পাচ্ছে? এই অধিকারটা পাচ্ছে আর্টিকেল 13 থেকে। ঠিক আছে, তো আর্টিকেল 13 কিসের অধিকার দেয়? বিচার বিভাগীয় পর্যালোচনার যে আছে সেটার অধিকার প্রদান করছে। আর্টিকেল 13 অধীনে যে আইন আছে, দুই ধরনের আইনের কথা বলা হয়েছে। আর্টিকেল 13 অধীনে দুই ধরনের আইনের কথা বলা হয়েছে। একটা আইনকে বলছে, বা তুমি তিনটা পার্ট বলতে পারো, ঠিক আছে, তিনটা পার্ট আছে। প্রথম পার্ট এবং দ্বিতীয় পার্ট যে আছে, এখানে দুই ধরনের আইনের কথা বলা হয়েছে। প্রথম পার্টে বলা হয়েছে সংবিধান পূর্ববর্তী আইনের কথা। প্রথম পার্টে বলা হচ্ছে সংবিধান পূর্ববর্তী আইন। সংবিধান পূর্ববর্তী আইন। সংবিধান পূর্ববর্তী আইন বলতে কোনগুলোর কথা বলা হয়? যেই আইনগুলো সংবিধান আসার আগে থেকে ছিল,
কারণ আমরা স্বাধীনতা কোত্থেকে নিয়েছি? আমরা স্বাধীনতা নিয়েছি ব্রিটিশদের কাছ থেকে। তো ব্রিটিশ আমলেও তো অনেক আইন ছিল। তো ব্রিটিশ আমলের যে আইনগুলো ছিল সেগুলোকে আমরা কি বলি? সেগুলোকে বলি সংবিধান পূর্ববর্তী আইন। ব্রিটিশ আমলের যে আইনগুলো ছিল, যেগুলো স্বাধীনতার আগে অলরেডি ছিল, সেগুলোকে বলছে সংবিধান পূর্ববর্তী আইন। এবং পরের আর্টিকেলে বলছে সংবিধান পরবর্তী আইন নিয়ে, সংবিধান পরবর্তী আইন। ঠিক আছে, পরবর্তী আইন। ঠিক আছে, প্রথমটাতে কি বলেছে? যদি কোনো সংবিধান পূর্ববর্তী আইন ফান্ডামেন্টাল রাইটসের লঙ্ঘন করে, ঠিক আছে, যদি কোনো সংবিধান পূর্ববর্তী আইন ফান্ডামেন্টাল রাইটসকে যদি লঙ্ঘন করে, তাহলে সেই লঙ্ঘনের সীমা অনুযায়ী সেই আইনটা কি হবে? অবৈধ হয়ে যাবে, বা সেই আইনটা কি হবে? সেই আইনটা হচ্ছে অকার্যকর হবে। ঠিক আছে, যেটা আগের লাইনে আমি লিখলাম সেম জিনিসটাই, সেই আইনটা কি হয়ে যাবে? অকার্যকর হয়ে যাবে যদি সেটা সংবিধান পূর্ববর্তী আইন যদি ফান্ডামেন্টাল রাইটস লঙ্ঘন করে, তাহলে সেটি কি হবে? সেটি অকার্যকর হয়ে যাবে। ঠিক আছে, ঠিক আছে। এবং দ্বিতীয়টা যে আছে সংবিধান পরবর্তী আইন, এখানে বলছে যে স্টেট যে আছে, স্টেটকে ডাইরেক্টলি একটা ওয়ার্নিং দিচ্ছে, বলছে রাষ্ট্র এমন কোনো আইন তৈরি করবে না যে আইনটা সংবিধানকে লঙ্ঘন করছে। কারণ এখানে স্টেটকে ওয়ার্নিং দেওয়ার মতো কিছু নেই, কিন্তু অলরেডি আইনগুলো আগে থেকেই ছিল। তাই যা সিম্পল বলে দিয়েছে, যদি কোনো প্রাক সাংবিধানিক বা সংবিধান পূর্ববর্তী আইন যদি থাকে, বা প্রাক সাংবিধানিক আইন যদি থাকে, সেই আইনটা যদি সংবিধানের ফান্ডামেন্টাল রাইটসকে বিরোধিতা করে, তাহলে সেটা অকার্যকর হবে। এবং এখানে বলছে পার্লামেন্ট বা স্টেট, রাষ্ট্র এমন কোনো আইন তৈরি করবে না, রাষ্ট্র এমন কোনো আইন তৈরি করবে না যেই আইনটা সংবিধানের বিরোধিতা করবে। ঠিক আছে, এখানে রাষ্ট্রকে ওয়ার্নিং দেওয়া হয়েছে। ঠিক আছে, কি করা হয়েছে? রাষ্ট্রকে ওয়ার্নিং দেওয়া হয়েছে। রাষ্ট্রকে ওয়ার্নিং কি বলা হয়েছে? রাষ্ট্র ফান্ডামেন্টাল রাইটসকে লঙ্ঘন করে কোনো আইন তৈরি করবে না। কোনো আইন তৈরি করবে না। এবং রাষ্ট্র যদি সেটা করে, তাহলে কি হবে? সেই আইনটা কি হয়ে যাবে? সেই আইনটা অকার্যকর হয়ে যাবে। ঠিক আছে, এবং রাষ্ট্র যদি ফান্ডামেন্টাল রাইটসকে লঙ্ঘন করে যদি আইন তৈরি করে, সেই আইনটা কি হয়ে যাবে? অকার্যকর হয়ে যাবে। ঠিক আছে, অকার্যকর হয়ে যাবে। এরপরে আছে 3 নম্বর আর্টিকেল। ঠিক আছে, মানে এক একটা আর্টিকেল যে আছে, এটা তো আর্টিকেল, ঠিক আছে, এই আর্টিকেলের ক্লজ সাব ক্লজ রয়েছে। ঠিক আছে, ঠিক আছে, আর্টিকেলের ক্লজ 1, ক্লজ 2, ক্লজ 3, এগুলোকে ক্লজ বলে। একটা আর্টিকেলে অনেকগুলো পার্ট থাকে, এগুলো কি বলি? আমরা ক্লজ বলি। এগুলো কি বলি? ক্লজ বলি। ঠিক আছে, তো আর্টিকেলের ক্লজ 1, ক্লজ 2, ক্লজ 3। তো আর্টিকেল 13 আন্ডারে 3টা ক্লজ আছে। ঠিক আছে, প্রথম ক্লজটা পূর্ববর্তী সংবিধান পূর্ববর্তী আইন বা প্রাক সাংবিধানিক আইন, সংবিধান পরবর্তী আইন, এবং তার পরেরটা আছে এই যে আইন যে বলছি, এই আইনের ডেফিনেশনটা কি? এখানেও বলা হচ্ছে পূর্ববর্তী আইন, এখানেও বলছে পরবর্তী আইন, বাট হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ আইন? এখানে আইনের সংজ্ঞা নিয়ে আলোচনা করেছে। কি না? আইনের সংজ্ঞা। ঠিক আছে, এটা আইনের সংজ্ঞা দিয়েছে। আইন বলতে অ্যাকচুয়ালি বুঝিটা কি আমরা? ঠিক আছে, আইন তো খুব বলছি, বাট হোয়াট ইজ দ্য মিনিং অফ আইন? আইনের মিনিং কি? আইন বলতে কি বলছি? আইন বলতে এখানে অনেকগুলো কথা বলা যায়, সবগুলো ইংলিশেই মনে রাখবে, এগুলো প্রিলিমসের জন্য দরকার। ঠিক আছে, আইন বলতে কি বলছে? আইন বলতে যে কোনো অর্ডারের কথা বলছে। 2 নাম্বার অর্ডিন্যান্স। ঠিক আছে, অর্ডার অর্ডিন্যান্সের কথা বলছে। আর কিসের কিসের কথা বলছে আইনের দ্বারা? অর্ডার, অর্ডিন্যান্স, তারপর কি বলছে? রুলস, রেগুলেশন, রুলস, 5 নাম্বার এনি ল মেড বাই দ্য পার্লামেন্ট, বাই ল,
ঠিক আছে। 6 নাম্বার নোটিফিকেশন, ঠিক আছে, ইউজেস। 9 নাম্বার কাস্টম হ্যাভিং দ্য ফোর্স অফ ল, কাস্টম হ্যাভিং দ্য ফোর্স অফ ল, যে কোনো কাস্টম যেটা হচ্ছে আইনের মতো ক্ষমতা যার রয়েছে, ঠিক আছে। কাস্টম মানে কি? কাস্টম, কাস্টম মানে প্রথা, ঠিক আছে। কাস্টম মানে হচ্ছে প্রথা, এই জিনিসটাকে একটু ডিফাইন করতে হবে, জাস্ট এ মিনিট, ঠিক আছে। কাস্টম মানে হচ্ছে প্রথা, ওকে। তো কাস্টম বলতে আমরা কি বুঝছি, এই জিনিসটা একটু আন্ডারস্ট্যান্ড আমাদের করতে হবে। হোয়াট ইজ দ্য মিনিং অফ কাস্টম? কাস্টম মানে যে কোনো প্রথা যেটা সমাজের মধ্যে প্রচলিত রয়েছে। কাস্টম মানে প্রথা যেটা সমাজের মধ্যে প্রচলিত রয়েছে, এটার কোনো লিগাল স্যাংশন নেই, আইনের দ্বারা স্বীকৃত কোনো স্যাংশন না, এটাকে বলে কাস্টম। কাস্টম কি হতে পারে? ট্রিপল তালাক ইজ আ কাস্টম, সতীদাহ প্রথা ইজ আ কাস্টম। যেমন হচ্ছে সাবরিমালা টেম্পল কেরালাতে রয়েছে, যেখানে হচ্ছে মেনস্ট্রুয়েশন উমেন, ঠিক আছে, মেনস্ট্রুয়েশন উমেন যারা আছে 9 বছর থেকে 49 বছর পর্যন্ত মহিলা যারা আছে সেই টেম্পলের মধ্যে প্রবেশ করতে পারে না, এটা হচ্ছে একটা কাস্টম, ঠিক আছে। সিমিলারলি জৈনদের মধ্যে একটা প্রথা আছে, সান্থারা হচ্ছে নাম। সান্থারা মানে হচ্ছে জৈনরা কি করতে হয়, জৈনরা যখন বয়স হয়ে যায় তারা খাওয়া দাওয়া ত্যাগ করে দেয়, খাওয়া দাওয়া ত্যাগ করে দেয় এবং ত্যাগ করে ধীরে ধীরে না খেয়ে তাদের প্রাণটাকে বিসর্জন দেয়, এটাকে সান্থারা নামের টেকনিক, সান্থারা বলে, একটা প্রথা। এই প্রথা যেগুলো আছে এগুলো কি আছে, আইনের মতো ফোর্স আছে, এরাও হচ্ছে লয়ের ডেফিনেশনের মধ্যে আসছে। অর্থাৎ ভারতের মধ্যে যেই সব প্রথাগুলো এখনো প্রচলিত রয়েছে সেই প্রথাগুলো সংবিধানকে মেনে চলতে হবে, সংবিধানের বিরুদ্ধে গিয়ে সেই সব প্রথাগুলো চলতে পারবে না, ঠিক আছে। তো ভারতের মধ্যে যত আইন রয়েছে, সে যত প্রথা রয়েছে সব কিছুই এই ফান্ডামেন্টাল রাইটসটাকে মেনে চলতে হবে, ফান্ডামেন্টালসটাকে লঙ্ঘন করে সেই প্রথাগুলো চলতে পারে না। যা ভারতের মধ্যে প্রথা রয়েছে আনটাচেবিলিটি, এই আনটাচেবিলিটি কি চলতে পারে? চলতে পারে না, ঠিক আছে। সিমিলারলি সান্থারা নামে যে প্রথাটার কথা বললাম, এই সান্থারা প্রথাটা, ঠিক আছে, ঠিক আছে, এটা কতটা চলবে কি না চলবে সেটা ডিপেন্ডস করবে কার উপরে? সেটা ডিপেন্ডস করবে হচ্ছে সুপ্রিম কোর্টের উপরে, সংবিধানের উপরে। যেমন কয়েক বছর আগে 2012-13 একটা ঘটনা হয়েছিল, একটা বাচ্চা, একটা শিশু, 10 কি 12 বছরের একটা শিশু যে সান্থারা প্র্যাকটিস করছিল, সে কয়েক মাস না খেয়ে সে জীবনটাকে ত্যাগ করেছিল ধর্মের নামে। তখন সুপ্রিম কোর্টে কেস যায় যে সান্থারা যে আছে এটা লিগাল কি ইললিগাল, কেন কি এটা হচ্ছে আমাদের সংবিধানের বিরুদ্ধে করছে, সংবিধানকে লঙ্ঘন করছে, একটা শিশু তার শৈশব অবস্থাতে সে সান্থারা পালন করছে। সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল, সুপ্রিম কোর্ট বলেছিল সান্থারা অবশ্যই লিগাল, জৈনদের হচ্ছে ট্র্যাডিশনাল যে রিলিজিয়ন আছে, রিলিজিয়ন একটা পার্ট, কিন্তুটা কি, কিন্তু এই সান্থারা শিশুরা পালন করতে পারবে না। একটা সান্থারা তারাই পালন করতে পারবে যারা মৃত্যুর জন্য অপেক্ষা করছে, মানে যারা ওল্ড হয়ে গেছে, অলরেডি নিজের জীবনটাকে জাস্ট অতিবাহিত করা হয়ে গেছে, জীবন তারা বাঁচা হয়ে গেছে তারা, ঠিক আছে। তো যে কোনো প্র্যাকটিস দেশের মধ্যে সেটা সংবিধানকে মেনে চলতে হবে, যে কোনো প্রথা সংবিধানকে মেনে চলতে হবে, সংবিধানের বিরুদ্ধে গিয়ে কাজ করতে পারবে না, ঠিক আছে, ওকে। তো আর্টিকেল 13 সাথে হচ্ছে দুটো আমাদের ডকট্রিন আছে, এই ডকট্রিনটা করে দিলে তোমাদের হচ্ছে শেষ, ঠিক আছে। এটার নাম হচ্ছে ডকট্রিন অফ এক্লিপস। এটাকে বলে গ্রহণ মতবাদ, ঠিক আছে। ডকট্রিন মানে মতবাদ, গ্রহণ মতবাদ, গ্রহণ। এক্লিপস মানে কি? এক্লিপস মানে গ্রহণ, আমরা সকলেই জানি এক্লিপস মানে কি, এক্লিপস মানে হচ্ছে গ্রহণ, তাই না? এটাকে বলা হচ্ছে গ্রহণ মতবাদ। এই গ্রহণ মতবাদের আন্ডারে বলছে কোনো একটা আইন, সরকার সাপোজ কোনো একটা আইন করলো, সেই আইনটা যদি ফান্ডামেন্টাল রাইটসের বিরোধিতা করে, ঠিক আছে, সেই আইনটা সঙ্গে সঙ্গে অকার্যকর হয়ে যায় না, বরং সেই আইনটা কি হয়, সেই আইনটার গ্রহণ লেগে যায়, অর্থাৎ সেই আইনটা হচ্ছে লুকিয়ে থাকে সেই অধিকারের আন্ডারে, ঠিক আছে, সেই অধিকারের আন্ডারে সেই আইনটা লুকিয়ে থাকে। পরবর্তীকালে যদি সেই অধিকারটাই যদি না থাকে,
এবং অধিকারের সাথে যদি ক্ল্যাশ না থাকে, লঙ্ঘন না থাকে, একটা ক্ল্যাশ যদি না থাকে, তাহলে সেই আইনটা আবার পুনর্জীবিত হয়ে যায়। ঠিক আছে, ঠিক আছে, বোঝা গেল বিষয়টা? জাস্ট আমি একবার বলছি। এক্লিপস মানে গ্রহণ। গ্রহণের সময় কি হয় তুমি হিসাব করো। গ্রহণের সময় কি হয়, সূর্য থাকে অথবা চন্দ্র থাকে, তার উপরে একটা ছায়া চলে আসে। একটা ছায়া চলে আসে, কিছুক্ষণের জন্য সূর্য এবং চন্দ্ররা যেটা আছে অদৃশ্য হয়ে যায়, সূর্য চন্দ্র অদৃশ্য হয়ে যায়, এবং তারপরে ধীরে ধীরে সেই ছায়াটা নেমে যেতে থাকে, সরে যেতে থাকে, এবং কি হয়, ছায়াটা সরে যেতে থাকে, এবং সঙ্গে সঙ্গে আমরা যেটা ফিল করতে পারি যে সূর্যটা আবার প্রকট হয়ে গেছে। তো একইভাবে ডক্ট্রিন অফ এক্লিপসের ক্ষেত্রেও একই বিষয় হয়। সাপোজ কোনো একটা আইন করেছে, ঠিক আছে, এ আইন করলো, এ ল, ঠিক আছে, ভার্সেস একটি ফান্ডামেন্টাল রাইটস। এই আইনটা যে আছে এই ফান্ডামেন্টাল রাইটসটাকে সাপোজ হচ্ছে লঙ্ঘন করছে, ঠিক আছে। এখন এই আইনটা যে আছে এই আইনটার কাছে অপশন আছে, সুপ্রিম কোর্ট কি করতে পারে, চাইলে সুপ্রিম কোর্ট এই আইনটাকে ডাইরেক্টলি হচ্ছে রিজেক্ট করে দিতে পারে, এই আইনটাকে ডাইরেক্টলি কি করতে পারে, অকার্যকর করতে পারে, ঠিক আছে। সুপ্রিম কোর্টের একটা অপশন আছে, সুপ্রিম কোর্ট বলে দিতে পারে যে এই আইনটা আজকে থেকে অকার্যকর হয়ে গেল, এটা কোনোদিনও থাকবে না। অকার্যকর হয়ে যাওয়া মানে কি, আইনটা সঙ্গে সঙ্গে সম্পূর্ণরূপে বাদ হয়ে গেল, ঠিক আছে। এবং দ্বিতীয় অপশন সুপ্রিম কোর্টের কাছে আছে, এই আইনটাকে অকার্যকর না করে এই আইনটাকে সাপোজ লুকিয়ে রাখলো, ঠিক আছে, আইনটাকে লুকিয়ে মানে আইনটার এক্লিপস করে দিল, ঠিক আছে, এক্লিপস করে দিল, আইনটা গ্রহণ করে দিল, মানে আইনটা কোনো কিছুর দ্বারা লুকিয়ে রাখা হলো, ঠিক আছে। এবং বলা হলো যতদিন এই আইনটার বিরোধিতা করবে ততদিন এই আইনটা হচ্ছে লাগু হবে না, এই আইনটা লাগু হবে না। ধরা গেল আজ থেকে 100 বছর পরে, বা আজ থেকে 100 বা 10 বছর 100 বছর পরে সাপোজ হচ্ছে এই আইনটা ধরো হচ্ছে আর থাকলো না, এই আইনটাই থাকলো না, সুপ্রিম কোর্ট পার্লামেন্ট কোনো একটা অ্যামেন্ডমেন্ট বা সংশোধন নিয়ে আসলো এবং এই আইনটা যে আছে এই আইনটাকে পরিবর্তন করে দিল, এই আইনটাকে পরিবর্তন করে দিল, ঠিক আছে, এই আইনটাকে পরিবর্তন করে দিল। যে আইনটাকে পরিবর্তন করে দিল সঙ্গে সঙ্গে দেখা গেল এই দুটো আইনের মধ্যে যে ক্ল্যাশটা ছিল এই ক্ল্যাশটা কি হচ্ছে, এটা উঠে যাচ্ছে। এখন এই দুটো আইনের মধ্যে কোনো ক্ল্যাশ থাকছে না, তখন কি হবে, অটোমেটিক্যালি যে এক্লিপসড যে আইনটা ছিল, এই আইনটা যে এতদিন যে এক্লিপস হয়েছিল, এই এক্লিপস অবস্থা থেকে এই আইনটা আবার জীবিত হয়ে উঠবে, এই আইনটা আবার জীবিত হয়ে উঠবে। এটাকে বলছে যে ডক্ট্রিন অফ এক্লিপস। আইনটা একবারে মৃত হয়ে যাচ্ছে না, দ্য ল ইজ নট ডাইং, আইনটা একবারে মৃত হয়ে যাচ্ছে না, আইনটা ওয়েট করছে। তারপরে অনেকদিন পরে যখন দুটো আইনের মধ্যে যে সমস্যাটা ছিল, অসামঞ্জস্য ছিল, সেই অসামঞ্জস্যটা যখন উঠে গেল সেই আইনটা অটোমেটিক্যালি কি হলো, জীবিত হয়ে গেল, ঠিক আছে। এবং এই আইনটা বর্তমানে হচ্ছে প্রি কনস্টিটিউশনাল এবং পোস্ট কনস্টিটিউশনাল দু ধরনের আইনেই হচ্ছে লাগু হয়, ঠিক আছে। প্রথম দিকে বলা হয়েছিল যে ডক্ট্রিন অফ এপ্লিস যে আছে, গ্রহণ মতবাদ, এটা কেবলমাত্র প্রি কনস্টিটিউশনাল আইনগুলো যা আছে সেগুলোর ক্ষেত্রেই লাগু হবে, সুপ্রিম কোর্ট বলেছিল, ঠিক আছে। যে প্রথমে বললাম যে প্রি কনস্টিটিউশনাল বা সংবিধান পূর্ববর্তী আইন, সেই আইনগুলো যদি ফান্ডামেন্টাল রাইটসের সাথে বিরোধিতা করে তাহলেই হচ্ছে ডক্ট্রিন অফ এপ্লিক্সটা আমরা লাগু করতে পারবো, ঠিক আছে। কিন্তু সুপ্রিম কোর্ট এখন বলে দিয়েছে যে কোনো আইন হোক, এনি ল, কোনো আইন যদি সংবিধানের ফান্ডামেন্টাল রাইটসের বিরোধিতা করে তাহলে ডক্ট্রিন অফ এক্লিপস আমি লাগু করতে পারবো। এবং এই পজিশনটা সুপ্রিম কোর্টের 1956 থেকে আই থিঙ্ক রয়েছে, ঠিক আছে। বিকাজি নারায়ণ কেস থেকে, ঠিক আছে, বিকাজি নারায়ণ কেস আই থিঙ্ক 1956, ঠিক আছে, 1956 খ্রিস্টাব্দে একটা কেস হয়েছিল বিকাজি নারায়ণ কেস। সেই কেসটাতে সুপ্রিম কোর্ট বলেছে যে ডক্ট্রিন অফ এক্লিপস অ্যাপ্লাই টু বোথ প্রি কনস্টিটিউশনাল অ্যান্ড পোস্ট কনস্টিটিউশনাল ল, ঠিক আছে। এটা গেল হচ্ছে ডক্ট্রিন অফ এক্লিপস। ডক্ট্রিন অফ এক্লিপসের পরে আরেকটা ডক্ট্রিন আছে, তার নাম হচ্ছে ডক্ট্রিন অফ সেভিয়ারেবিলিটি। ডক্ট্রিন অফ সেভিয়ারিটি, চাপের কোনো ব্যাপার নেই, ডক্ট্রিন অফ এপ্লিসের আমি এখন লেখানোর জন্য কোনো ব্যাপার না,
আমি এটা যখন হচ্ছে ক্লাস নেব তখন আমি মুখে ডিকটেট করে দেবো, ঠিক আছে? এটা ডক্টর এপ্লিসের ডেফিনেশন যেটা আছে বুঝে আমি মুখে লিখিয়ে দেবো, ঠিক আছে? তো চাপের কোনো ব্যাপার নেই। এখন ডক্ট্রিন অফ সেভিয়ারেবিলিটি বলতে কি বোঝায়? একই কন্ডিশন ধরো, ঠিক আছে? একটা আইন আছে, ঠিক আছে, এ ল, ঠিক আছে, অ্যান্ড ইট ইজ এগেইনস্ট দ্য ফান্ডামেন্টাল রাইটস, এটা কোনো একটা ফান্ডামেন্টাল রাইটসের বিরুদ্ধে যাচ্ছে। এখন দেখা গেল এই লয়ের কি আছে, এই লয়ের হচ্ছে 3 থেকে 4টা পার্ট রয়েছে, পার্ট 1, পার্ট 2, পার্ট 3 এবং পার্ট 4, 4টা পার্ট রয়েছে। এবং তার মধ্যে দেখা গেল লয়ের যে পার্ট 2 এবং 3 আছে এরা হচ্ছে সংবিধানের বিরোধিতা করছে, এগেইনস্ট দ্য ফান্ডামেন্টাল রাইট। এবং অন্যদিকে পার্ট 1 এবং 4 যে আছে এরা সংবিধানের বিরোধিতা করছে না, এরা সংবিধানের সাথে সেম ভাবে চলছে, সংবিধানকে মেনে চলছে। তো কি করবে এখন সুপ্রিম কোর্ট? এই সম্পূর্ণ আইনটাকে রিজেক্ট করবে না, এই সম্পূর্ণ আইনটাকে অকার্যকর করবে না। তো সুপ্রিম কোর্ট কি করবে? সুপ্রিম কোর্ট জাস্ট দেখবে যে এই আইনের কোন অংশটা সংবিধানের বিরোধিতা করছে। তো এখানে এই আইনের 2 এবং 3 নম্বর পার্ট যেটা আছে সেটা সংবিধানের বিরোধিতা করছে। তো সুপ্রিম কোর্ট কি করবে? সুপ্রিম কোর্ট এই দুটো পার্ট যে আছে এদেরকে হচ্ছে ইনভ্যালিড করে দেবে বা অকার্যকর করে দেবে। তো এটাকে বলা হয় ডক্ট্রিন অফ সেভিয়ার অ্যাবিলিটি। সেভিয়ার মানে কি? সেভিয়ার মানে পৃথক করে দেওয়া, সেভিয়ার মানে পৃথক করে দেওয়া। তো ওটা থেকে আসছে সেভিয়াবিলিটি মানে পৃথকীকরণের মতবাদ। তো সুপ্রিম কোর্ট একটা আইনের যেই অংশটা ফান্ডামেন্টাল রাইটসের সাথে মিলছে না সেই অংশটাকে কি করে দেবে? পৃথক করে দেবে পুরো আইনটা থেকে। এটাকে বলছে ডক্ট্রিন অফ সেভিয়ার অ্যাবিলিটি। এক্সাম্পল দিচ্ছি আমি। এক্সাম্পল হিসেবে সেকশন 377 সেকশন 377 অফ আইপিসি, ইন্ডিয়ান পেনাল কোডে 377 নম্বর যে সেকশনটা রয়েছে সেই সেকশনটা কি নিয়ে? এই সেকশনটা মূলত হোমোসেক্সুয়াল যে রিলেশন আছে সেগুলোকে হচ্ছে ক্রিমিনালাইজ করছে। এই আইনটাতে বলা হয়েছে কোনো পুরুষ এবং পুরুষ যদি শারীরিক সম্পর্ক তৈরি করে, যৌন সম্পর্ক তৈরি করে, ঠিক আছে, তাহলে সেটা ক্রিমিনালাইজ, সেটা অপরাধ। অর্থাৎ গে সম্পর্ক, লেসবিয়ান সম্পর্ক, এই টাইপের যে সম্পর্কগুলো আছে এগুলোকে ক্রিমিনালাইজ করছে কে? এই হচ্ছে আর্টিকেল 377। এবং এর সাথে সাথে আর্টিকেল 377 এর আরো কিছু আছে। অনেকে দেখবে পশুর সাথে সেক্স করে, পশুর সাথে যৌন সম্পর্ক করে। এই পশুর সাথে যে যৌন সম্পর্ক আছে এটাকেও হচ্ছে অপরাধীকরণ করছে হচ্ছে আর্টিকেল 377। তো আর্টিকেল 377 কি করছে? ক্রিমিনালাইজ করছে, ক্রিমিনালাইজ। কি কে ক্রিমিনালাইজ করছে? ঠিক আছে, সেম সেক্স রিলেশন, ঠিক আছে, এবং তার সাথে ম্যান অ্যানিমেল সেক্স, ঠিক আছে। মানুষ এবং পশুদের মধ্যে যদি কোনো সম্পর্ক হয় সেটাকেও কি করছে? সেটাকেও ক্রিমিনালাইজ করছে আর্টিকেল 377। এখন কিছু গে এলজিবিকিউ কমিউনিটি যারা রয়েছে, গে, লেসবিয়ান, কুয়ার, এই যে কমিউনিটি রয়েছে, এই কমিউনিটি সুপ্রিম কোর্টে কেস করে যে সেম সেক্স রিলেশনকে যে অপরাধীকরণ করা হয়েছে এটা গোস এগেইনস্ট দ্য কনস্টিটিউশন। কনস্টিটিউশনে বলা হয়েছে ফ্রিডম অফ এক্সপ্রেশন, ফ্রিডম অফ স্পিচ, ঠিক আছে, নিজের জীবন আমি নিজের মতো লিভ করতে পারবো, আর্টিকেল 21। তো সুপ্রিম কোর্টের কাছে গিয়েছে, আর সুপ্রিম কোর্ট দেখলো যে তারা যে বলেছে আর্টিকেল 377 যে সেম সেক্স ম্যারেজ বা সেম সেক্স রিলেশন যে আছে, ঠিক আছে, এটাকে যে হচ্ছে ক্রিমিনালাইজ করছে, সুপ্রিম কোর্ট বললো এটা ভুল। যে কেউ যদি 4 দেওয়ালের মধ্যে থেকে নিজেদের মধ্যে যদি ইন্টিমেট রিলেশন ঘটায়, সে পুরুষ পুরুষ হতে পারে, নারী নারী হতে পারে, সেটা কোনোভাবেই হচ্ছে অপরাধ যোগ্য না। বাট কন্ডিশন এটাই, এটা তোমার 4 দেওয়ালের প্রাইভেট স্পেসের আন্ডারে করতে হবে। তখন সুপ্রিম কোর্ট কি করলো? আর্টিকেল 377 কিন্তু সম্পূর্ণ কাটেনি। আর্টিকেল 377 এর শুধু এই যে অংশটা আছে এই অংশটাকে ইনভ্যালিড করে দিল। এবং অন্যদিকে আর্টিকেল 377 এর যে পশু এবং মানবের যে ব্যাপারটা যে রয়েছে, এই বিষয়টা যে আছে এটা কিন্তু হচ্ছে ইনভ্যালিড করলো না, এটা কিন্তু এখন যেমনটা ছিল তেমনটাই আছে। এখনো যদি কেউ যদি পশুর সাথে যদি যৌন সম্পর্কের মধ্যে যুক্ত হয় তাকে কিন্তু অ্যারেস্ট করতে পারবে, এটা কিন্তু ক্রিমিনাল, পুলিশটাকে অ্যারেস্ট করে উঠিয়ে নিয়ে যাবে। বোঝা গেল বিষয়টা? ডক্ট্রিন অফ সেভিয়ার অ্যাবিলিটি অ্যান্ড ডক্ট্রিন অফ এক্লিপস, বোঝা গেল?
আজকে তোমার ক্লাসটা হচ্ছে এই পর্যন্তই, ঠিক আছে? 2 ঘন্টা পাই ক্লাস নিলাম, ঠিক আছে? বুঝিয়ে রাজকে ভাই, বোঝা গেল ক্লাসটা? তো আই হোপ বুঝতে পেরেছো। আমাদের আগামীকাল থেকে আমরা ইউপিএসসি ক্লাস শুরু করে দেব, ঠিক আছে? অ্যাডমিশন ইমিডিয়েটলি নিয়ে নেবে, লেট করবে না, কালকে থেকে আমরা ক্লাস শুরু করে দেবো, ঠিক আছে? ওকে, তাহলে আজকের ক্লাসটা এখানেই থাকছে। ধন্যবাদ।